Welcome back to Aspire Talk. I think we are live now. I am Nehrin and I am joined by my amazing co hosts, Mr. Fahad, Miss Sadia, and Miss Shormi today, along with me. Today we have the honor of welcoming a very special guest, Dr. Ghaffar Hussain sir. He is currently serving as the Director of Research and Head of the Institute at Vitrion, situated in Austria. An incredible achievement that reflects the years of dedications and perseverance. But as we all know, the success doesn't come overnight, and behind every great milestones, there lies a story of challenges, growth, and relentless effort. And that's exactly what we are going to explore today. We will talk about the journey he has started, what challenges he faced, and what advice he has for us. So, Assalamu alaikum, bhaiya. আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আহ, তোমরা কেমন আছো? তোমরা সবাই? জি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার বাকি কো-হোস্টরাও আশা করি ভালো আছেন। তারা সবাই প্লিজ কোঅপারেট করেন। হ্যাঁ, অবশ্যই। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ। স্যার, আমাদের সবার জন্য এবং অডিয়েন্সদের জন্য আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা ইন ডিটেইলস একটু বলতেন। আচ্ছা, আমার নাম যেভাবে নাহেরিন তুমি বললা, গাফফার হোসাইন। আমি আমাদের বাংলাদেশের একজন সন্তান। আমি পড়ালেখা করছি ছোটোবেলায় নওগাঁ ডিস্ট্রিক্ট। এরপর আমি হাই স্কুল শেষ করে যখন কলেজে আসছি, রাজশাহী কলেজ, রাজশাহীতে পড়ছি। তারপর আসছি আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, তখন ছিল কলেজ বুটেক্সে। এরপর সেখান থেকে আমি 2 বছর না 1.5 বছর মতো চাকরি করছি বাংলাদেশে। করার পর আমি যখন জার্মান স্কলারশিপে একটা সুযোগ পাই মাস্টার্স করার জন্য, সেখান থেকে আমি জার্মানিতে আসি। সেটা হচ্ছে 2003-এ মার্চের দিকে, এবং সেখান থেকে মাস্টার্স শেষ করছি প্রায় 2005-এ। এরপর ফলোয়িং ইয়াতে ছিল আমার পিএইচডি একটা স্কলারশিপ ছিল, স্প্যানিশ গভর্নমেন্টের স্কলারশিপ। তো সেখানে গিয়ে আমি পিএইচডি করলাম। 2010-11-র দিকে আমার এটা শেষ করে আমি ডাইরেক্ট হেয়ার, যেখানে আমি এখন আছি, ভিটিয়ন টেক্সটাইল রিসার্চ, এখানে ইনস্টিটিউটের কাজে আমি জয়েন করি। এখন সেই থেকে আমি সেখানেই এখনও রয়ে গেছি। এটাই আমার একাডেমিক জার্নি। এরপর তো রিসার্চের সাথে এনগেজড হয়ে এখন রিসার্চ আমাকে ডিল করতে হয়, আমার এখানে লোকজনকে নিয়ে সব কিছু ম্যানেজ করতে হয়। এটাই হচ্ছে আমার মানে শর্ট ডিসক্রিপশন, শর্ট জার্নি ধন্যবাদ এখন স্যার। পর্যন্ত। আচ্ছা, রিসার্চার হওয়ার ইচ্ছাটা আপনার আসলে কোন সময় থেকে তৈরি হয়েছে, বা কবে থেকে আপনি বুঝলেন যে না, আমার মধ্যে কিছু আছে যেটা হচ্ছে আমি এই ফিল্ডে গেলে হয়তো বা আমি ভালো করতে পারি, বা এরকম কিছু? আসলে রিসার্চ ইনোভেশন এটা হচ্ছে সবসময় নতুন একটা কিছু নিয়ে চিন্তা করা এবং সবসময় নতুন একটা কিছু তৈরি করা। এটা ইচ্ছা ছোটোবেলায় থেকেই আছে। কোনো একটা জিনিস যখন দেখতাম, ইলেকট্রনিক্সের জিনিস হয়তো বাড়িতে নষ্ট হয়ে গেছে, আমি ওর এক্সপার্ট না, তারপর ওটা খুলে লাগাইতাম, জোড়া দিতাম, কোনোভাবে এটা কাজ করা যায় কিনা। এই অভ্যাস এখনও রয়ে গেছে, যদিও এই ফিল্ডের না। আমি নর্মাল যখন স্কুলে পড়ি তখন হয়তো দেখা গেল যে আমাদের ঘরের বাল্ব, লাইটের বাল্ব ফিউজ হয়ে গেছে। সেই ফিউজ বাল্ব কীভাবে আবার জোড়া দিয়ে ওটা আবার চালানো যায়, এরকম বহু বাল্ব আমি জ্বালাইছি যেটা অলরেডি ফিউজড। তো এগুলো কিছু কিছু জিনিস আছে যেটা আমি ফানি হিসেবে কাজ করতাম, জাস্ট টু থিঙ্ক ওয়েদার ইট আই ক্যান মেক সামথিং দ্যাট ইজ নট ইউজুয়ালি পসিবল। সো এইভাবে জিনিসগুলো আমার মধ্যে একটা ক্রিয়েটিভিটি কাজ করতো সব সময়, যে নতুন নতুন জিনিসগুলো নিয়ে ভাবা এবং সেগুলো কীভাবে রিয়াল ওয়েতে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করা। এবং সেখান থেকে আসলে রিসার্চ এবং আমার স্টাডিটাও গ্রো করছে এইভাবেই, মাস্টার্স এবং পিএইচডি। এবং পিএইচডি করার পর এই জিনিসগুলো আরও স্ট্রং হয়ে গেছে এই লাইনে, কারণ
সেখানে আসলে রিসার্চের যে রিয়েল মজা সেটা আমি আসলে পিএইচডিতে এসে দেখছি এবং বুঝতে পারছি, এবং সেখান থেকে আসলে আমি এই আজকের এই পজিশনটাকে খুব এনজয় করি, যেহেতু প্রতি মুহূর্তে নতুন কিছু আসে আর একটা ডিরেকশনে আমরা সবসময় কাজ করি না। আমরা হয়তো এখন আমাকে হয়তো বলবে যে টেক্সটাইল মানে হচ্ছে গার্মেন্টস, যেটা আমাদের নর্মাল থিঙ্কিং, কিন্তু কেউ চিন্তা করে না আমরা টেক্সটাইল আমাদেরই একটা পার্ট ছিল প্রজেক্ট, যেটা স্পেসে ইউজ করে, যেটা অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ইউজ করে, যেটা এয়ারপ্লেনে ইউজ করে। সো যেটা আজকে আমাদের কিছু ডেভেলপমেন্ট প্রোডাক্ট আছে যেটা হার্টবিট মাপে, যেটা ইসিজি মাপে। সো আমরা কখনো চিন্তা করি নাই যে আমি একটা মেডিকেল এনভায়রনমেন্টে একটা কাজ করব। তো সেই সব কিছুই আসলে রিসার্চের আমি মনে করি একটা রেজাল্ট, ফল, যেটা আমার ভিতরে বোরিং কখনোই লাগে না, কারণ ডিফারেন্ট লাইনে কাজ করা, সব কিছুর মধ্যে একটা নতুন ইয়া খুঁজে পায় আর কি, এনজয়মেন্ট খুঁজে পায়, নতুন নতুন জিনিস ভাবার সুযোগ পায়। বুঝতে পেরেছি স্যার। আমি জানতে চাচ্ছিলাম আন্ডারগ্রেড লেভেলে আপনি কি হচ্ছে রিসার্চ অ্যাক্টিভিটিসের সাথে কি যুক্ত ছিলেন কিনা, এবং ওই টাইমে আপনি অ্যাকচুয়ালি কি কি কাজ করেছেন আপনার রিসার্চ নিয়ে? আন্ডারগ্রেড লেভেল বলতে আমার পজিশন থেকে যদি আমি চিন্তা করি, সেটা আমার টেক্সটাইল কলেজে, টেক্সটাইল ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি অ্যাকচুয়ালি রিসার্চের সাথে জড়িত ছিলাম না। আর আমাদের দেশের বিশেষ করে তখন এত অ্যাডভান্স, এখন আমি দেখি যে মানে অনেক আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা অনেক অ্যাডভান্স চিন্তা করে, তারা চিন্তা করে কীভাবে রিসার্চের সাথে কানেক্ট হওয়া যায়, কীভাবে পেপার পাবলিশ করা যায়, কীভাবে মানে সামহাও তারা অ্যাডভান্স অনেক কিছু অ্যাডভান্স ওয়েতে চিন্তা করে। আমি অ্যাটলিস্ট ওইরকম অতটা ছিলাম না। রিসার্চের প্রথম কাজ আমাদের শুরু হয়েছে যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে। অবশ্যই এটার ধারণা দিয়েছে আমাদের টিচারেরা, টেক্সটাইল কলেজের টিচারেরা, প্রিন্সিপালরা, যারা এখন ইউনিভার্সিটিতে আছেন এখনও। তো তাদের ইন্সপিরেশন নিয়েই অবশ্যই এটা আমরা ইন্ডাস্ট্রিয়াল রিসার্চগুলো করতাম, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংগুলো করতাম, সেখানে আমরা দেখতাম, এবং ওটাই আমার প্রথম রিসার্চের শুরু, যেটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মাধ্যমে। যদিও ওই রিসার্চটা এতটা ডিপ ছিল না আসলে, একেবারে যেভাবে রিসার্চ এখন করি আমাদের দেশের পার্সপেক্টিভে হয়তো ওইটাই অপটিমাম, কিন্তু এটা আসলে রিয়েল রিসার্চের থেকে অনেক দূরে আমরা দেখি, যেটা আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের সময় অতটা স্ট্রং ছিল না, যেগুলো এখন আমি দেখি যখন আমি তোমাদের মতো অনেক স্টুডেন্টদের সাথে কথা বলি দেশের, তখন বুঝতে পারি তারা যথেষ্ট অ্যাডভান্স চিন্তা করে, এবং তাদের ভিতরে অনেক কিছুই যেটা অনেক আগে থেকেই চিন্তা করা। যেমন বিদেশে আমি যদি নিজেকে বিদেশে কোথাও করতে চাই, তাহলে কীভাবে প্রিপেয়ার করতে হবে, এই জিনিসগুলো নিয়ে অনেক অ্যাডভান্স চিন্তা করা। তবে একটা জিনিস আমার মধ্যেও ছিল, সেটা অনেক আর্লি স্টেজে, এই বিদেশে পড়ার আগ্রহ, সেটা আমার অনেক আগে থেকে ছিল। ইউনিভার্সিটি লেভেলে যখন টেক্সটাইলে ছিলাম তখন থেকেই ছিল। আমি খুব ফ্রিকোয়েন্টলি যাইতাম, বিশেষ করে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই সময় ফ্রিকোয়েন্টলি যাইতাম হচ্ছে এম্বাসিতে জাস্ট টু সি দ্য এনভায়রনমেন্ট ইনসাইড দ্য এম্বাসি। আমার কাছে মনে হতো এটা একটা নতুন দেশ, আমাদের দেশেই কিন্তু নতুন একটা এনভায়রনমেন্ট, যেটা আমার ফিলিংসটাকে আরও বাড়াই দিত, যে আসলে বিদেশটা তাহলে আরও হয়তো অনেক এনভায়রনমেন্ট পাবো, যেখানে এটা আমাদের দেশের থেকে অনেক ডিফারেন্স, যেখানে শিক্ষার অনেক সুযোগ আছে, যেখানে থিঙ্কিং করার মতো অনেক সুযোগ আছে ডিফারেন্ট ওয়েতে। এগুলো অনেক সময় আমাকে ইন্সপায়ার করতো, এবং সেটা আমার ওই ইউনিভার্সিটি লেভেল থেকেই, আন্ডার গ্রাজুয়েট থেকেই। আলটিমেটলি সেটার প্রতিফলন আমি যদি আজকে বলি, সেটাই আমি মনে করি সেটা একটা ওয়ান অফ দিস পার্ট। কারণ আমার মধ্যে ইচ্ছা ছিল বলে আমি এম্বাসিতে যাইতাম, দেখতাম তাদের কী মানে ওই দেশের স্টাডি ক্যারিকুলাম, এটা সেটা, মানে কখন কোন স্কলারশিপের জন্য সার্কুলার হচ্ছে, এই সব কিছু যখন আমি দেখতাম, আমার ভিতরে নতুনভাবে ইচ্ছে জাগতো যে আসলে যাওয়ার প্রসেসটা কীভাবে যেতে পারি, এই যে মেকানিজমগুলো তৈরি, এটা আসলে আমার ওই আন্ডার গ্রাজুয়েট থেকেই আসছে। এমন না যে আমি পাশ করে বের হয়ে গিয়ে চাকরি করতে গিয়ে এটা করছি, না, এটা আগেই শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছি। এখান থেকে একটা কোয়েশ্চেন আমার মাথায় আসলো, যে আপনি বললেন যে আপনি এম্বাসিতে গিয়েছিলেন, তো এম্বাসিতে যাওয়ার সুযোগটা আপনার কিভাবে ক্রিয়েট হয়েছিল, বা এক্ষেত্রে কি কোনো পারমিশনের দরকার হয়েছিল কিনা?
সেটাই আমার অনেকটাই মনে নাই, কারণ এটা ঘটনা আজ থেকে প্রায় 20-22 বছর আগের ঘটনা। তবে ডিফিকাল্টিস অবশ্যই ছিল এম্বাসিতে। আমি তখনকার সময় আমি গেছি জাপান এম্বাসিতে, জার্মানি এম্বাসিতে যাইনি। জাপান এম্বাসিতে যাইতাম, তো ওটা অনেকটা ফ্লেক্সিবল, অনেক বাংলাদেশ ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল, যেখানে আমরা স্টুডেন্টরা যখন যাইতাম ওরা অ্যাক্সেস করতে দিত অ্যাটলিস্ট সার্টেন ইয়ে পর্যন্ত, অ্যাক্সেস রুম পর্যন্ত, যেখানে এই এডুকেশন পারপাসগুলো, লিফলেটগুলো, বই পুস্তকগুলো অনেক কিছু সেখানে থাকতো। তো ওই জায়গাগুলো পর্যন্ত আমরা যেতে পারতাম ইজিলি। আর একবার যখন আমরা গেছি তার পরের বারে আমাদের যাওয়া ইজি। আমরা আর আমার আরেকটা ফ্রেন্ড ছিল, তখন আমরা দুইজনে যেতাম, মাঝে মাঝে যেতাম। খুব মানে ভালো লাগতো, দেখতাম যে ওইখানে স্কলারশিপের জন্য কি সার্কুলার হয়েছে না হয়েছে এই জিনিসগুলো। তবে খুব বেশি ডিফিকাল্টিস ছিল না, কারণ আমাদের একটা আইডেন্টিটি ছিল। এবং মানে যখন আমরা ডিফিকাল্টিস ফেস করছি, এটার একটা প্রপার রিজনিং আমাদেরকে দিতে হয়েছে, এবং তারপরে আমাদেরকে অ্যাক্সেস সেখানে দিছে। এটা আসলে ইচ্ছা থাকলে যে কোনোভাবে সেই জিনিসগুলো ম্যানেজ করে নিয়ে যাওয়া যায়, সেটাই আমাদের ক্ষেত্রে হয়েছে। বুঝতে পেরেছি। আপনি আপনার রিসার্চের ফিল্ড বা রিসার্চ ইন্টারেস্টটা কিভাবে হচ্ছে এক্সপ্লোর করলেন, যে আমাকে এই ফিল্ডেই হচ্ছে রিসার্চ করতে হবে বা এইভাবে আগালে হয়তো বা বেটার হবে? সেটা কি ওই এমবেসি থেকে বিভিন্ন নেটওয়ার্কিং এর মাধ্যমে কি আপনি জানতে পেরেছেন, নাকি এই ক্ষেত্রে আপনার কোনো গাইডেন্স ছিল বা কোনো রোল মডেল ছিল? অবশ্যই না, কারণ রিসার্চের আমার বাইরে পড়ার ইচ্ছাটা ছিল তখনকার মেইন উদ্দেশ্য। এমন না যে রিসার্চের জন্যই আমি সেখানে গেছি, এমন না। আর এখন যেমন আমরা ঘরে বসে অনেক কিছুর অ্যাক্সেস পাই, ইন্টারনেট, অনেক কিছু, হাই স্পিড ইন্টারনেট, যেটা তখন কিন্তু এত ছিল না। এত মানে কি ছিলই না বললেই চলে। যার কারণে আমার অ্যাক্সেসটা ওইভাবে নিতে হয়েছে। তার মানে এই না এখনকার আন্ডার গ্র্যাজুয়েটদেরকে তাদেরকে ওখানে দৌড়াইতে হবে, না। কারণ এখন ম্যাটেরিয়ালগুলো, এখন রিসোর্সগুলো এত অ্যাভেলেবল ইন্টারনেটের থ্রুতে, ঘরে বসে মোবাইল ইভেন এগুলো দেখা যায়। আর আমি তখন, আমার এই স্টোরি আর একটা আছে, আমি হয়তো অন্য এক সময় বলবো। তো ইন্টারনেটটা এত লিমিটেড ছিল যে আমরা এদিকে আমাদের ছিল না, অ্যাক্সেস ছিল না। আমরা যাইতাম বাধ্য হয়ে অ্যাম্বাসিতে, না হলে আমরা হয়তো মাঝে মাঝে ইয়েতে যেতাম, যে কি বলে সচিবালয়ে যে শিক্ষা আছে, বোর্ড আছে, সেখানে এই সার্কুলারগুলো হ্যাঙ্গিং করতো, সেখানে দেখতাম। পার্টিকুলারলি আমাদের উদ্দেশ্য ছিল যে আসলে স্কলারশিপ দেয় কোন কোন দেশ, কীভাবে আমরা সেই জায়গাগুলো যেতে পারি, নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি, এটাই। কোনো পার্টিকুলার রিসার্চের জন্য না। তবে হ্যাঁ, এটা অবশ্যই একবার যদি আসতে পারি, সেটা তো এটাকে রিসার্চের ওয়েতে লিড করবে, এটাই স্বাভাবিক। এবং আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি আসছি মাস্টার্সে, এরপর আমি রিসার্চে স্পেসিফিক ফিল্ডে ঢুকে গেছি এরপরে। তবে এটা একেবারে আর্লি স্টেজে ঢুকে নাই, এটা আসছে আমার আগে, মাস্টার্স পড়তে আসছি, এরপরে এই জিনিসগুলো আস্তে আস্তে জেনারেট হয়েছে। বুঝতে পেরেছি। এখন বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে এখন যদি কোনো একজন স্টুডেন্ট হায়ার স্টাডিজ অ্যাসপিরেন্ট হয়, তো সেক্ষেত্রে অনেকে বলে যে তাদের হচ্ছে মিনিমাম অ্যাটলিস্ট একটা পাবলিকেশন থাকা উচিত, বা তাদের হচ্ছে আইএলটিএস স্কোরটা এরকম হওয়া উচিত, বা তাদের হচ্ছে এরকম কিছু এসওপি বা এরকম কিছু বেশ কিছু লিমিটেশনস চলে আসছে। তো আপনি এগুলো আপনার চোখে অ্যাকচুয়ালি এই লিমিটেশনস গুলো কিরকম? আমরা যেরকম চিন্তা করছি যে এগুলো একটা অবস্ট্যাকলস হিসেবে, আসলেই কি সেরকম, নাকি না এগুলো শুধুই হচ্ছে ভয়, আমরা একটু চেষ্টা করলেই হয়তো অ্যাভেল করতে পারবো? এখন তো অবশ্যই অনেকটা চ্যালেঞ্জিং হয়েছে, এবং এটা একটা মিডিয়াম। তবে আমরা যেভাবে আসছি, আমি যদি অ্যাডভান্স বলতে মাস্টার্সের কথা বলি, তাহলে সেটার প্রিপারেশন একটু ডিফারেন্ট। আমি যদি পিএইচডির জন্য কথা বলি, সেটা ডিফারেন্ট। আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলি, সেটা আর একটা প্রসেস এবং আরেক ধরনের প্রিপারেশন নিজেকে তৈরি করার। তো এটা ডিপেন্ড করে ফার্স্ট কোন স্টেজে আমি যেতে চাই, আমার অবস্থানটা কোথায়, সেই স্টেজ অনুসারে আমার সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে নিজেকে প্রিপেয়ার করা। আমি যদি বিশেষ করে রিসার্চে সরাসরি ঢুকতে চাই পিএইচডি লেভেলে, তাহলে অবশ্যই এগুলো প্রয়োজন, এবং যথেষ্ট অ্যাডভান্স লেভেলে হলে আরও ভালো। অ্যাটলিস্ট মাস্টার্সের স্টুডেন্টস পাস করে যে আসবে, তাদের কাছে এক্সপেক্ট করা হয় তারা জানবে কিভাবে রিসার্চ পেপার তৈরি করতে হয়, কিভাবে রিসার্চের ডিজাইন করতে হয়, কিভাবে এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে হয়, কিভাবে একটা রেজাল্টকে অ্যানালাইসিস করতে হয়, ডিসকাশন করতে হয়। এই জিনিসগুলো আর্লি স্টেজে জানলে ভালো, পিএইচডিতে অত মানে চ্যালেঞ্জ ফেস করতে হয় না। তবে আমার কথা
যদি বলো আমার ক্ষেত্রে অতটা কিছুই ছিল না, কারণ এটাও প্রায় আজ থেকে 20 বছর আগের কথা। অনেকে আমি দেখছি আমার সিনিয়র উইদাউট ইভেন পিএইচডিও উইদাউট পাবলিকেশনে তারা পিএইচডি কমপ্লিট করে গেছে, ইভেন জার্মানিতেই। তো এই জিনিসগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে এবং অনেকটা পটেনশিয়ালিটি দেখে ছেলেদের পটেনশিয়ালিটি দেখে তারপর এখন ইয়া বেড়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে। এই জিনিসগুলো যখন আসে তখন ক্রাইটেরিয়াতে অটোমেটিক দেখে কার স্টেট অফ আর্ট কত স্ট্রং, সেখানে পাবলিকেশন আসতে পারে, কোনো রিসার্চের প্রিভিয়াস প্রজেক্ট যদি স্টেট অফ আর্ট হিসেবে থাকে, এই জিনিসগুলো খুব পজিটিভলি কাজ করে তার ক্ষেত্রে, মানে ফিউচার রিসার্চের জন্য। বুঝতে পেরেছি। যেমন আমাদের এই শুধু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, এখানে খুবই একটা পপুলার স্কলারশিপ রয়েছে, ডাচ স্কলারশিপ। অ্যান্ড সেটার জন্য মোস্ট প্রবাবলি আমাদের একটা জব করা দরকার হতে পারে, মানে 1-2 বছরের জন্য। কিন্তু এখন শোনা যাচ্ছে যে জার্মানিতে অ্যাপ্লিকেশন রেট এত বেশি বেড়ে গিয়েছে যে ওয়েটিং পিরিয়ডটা আসলে অনেক বছর হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে অনেকে যাদের ইচ্ছা ছিল তারাও পিছিয়ে আসছে। তো এই ক্ষেত্রে আপনার কি কোনো সাজেশন আছে কিনা, বা জার্মানির অল্টারনেটিভ কি আমরা অন্য কোনো কান্ট্রি এরকম চুজ করতে পারি কিনা, বা অস্ট্রিয়াতে হচ্ছে রিসার্চের ফ্যাসিলিটিস কিরকম? রিসার্চের ফ্যাসিলিটি, রিসার্চ লেভেল, এডুকেশনের লেভেল নিয়ারলি সেম। জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড বলতে গেলে অনেকটাই সেম। ইভেন তাদের ল্যাঙ্গুয়েজটাও সেম, অনেক কারিকুলামও সেম। দেখা যায় যে একটা স্টুডেন্ট, এক জায়গার স্টুডেন্ট ইজিলি আরেকটা দেশে গিয়ে এই 3টা কান্ট্রির মধ্যে তারা এক্সচেঞ্জ করতে পারে, পড়তে পারে, খুবই সেম। কাজেই সে ধরনের ফ্যাসিলিটি এখানেও আছে, অস্ট্রিয়াতেও আছে, জার্মানিতেও আছে। ড্যাডের যেটা বললা সেরকম এখানে আছে, সম্ভবত ওএডি বলে, এই ধরনের স্কোপ সেখানেও আছে। তো তোমার ফার্স্ট কোয়েশ্চেন, যেমন ড্যাডের কথা বলো, ড্যাডের অবশ্যই আমি ড্যাডের একটা স্কলার ছিলাম, সেই সময় আসছে 2003-এর। তখনকার পার্সপেক্টিভে যদি বলি, আমি মনে করি অবশ্যই 2 বছরের এটা একটা ক্রাইটেরিয়া ছিল তখন। এখন রিসেন্ট কোনো কিছু চেঞ্জ হতে পারে আমি জানি না। তো আমি কিন্তু 1.5 বছরে আসছি, এবং ইভেন ওই সময় এটাও একটা সুন্দর একটা স্টোরি আছে, যেটা বললে হয়তো অনেকের ভালো লাগবে, তাও বলি। সেটা হচ্ছে কি যে আমার বয়স তখন 1.5 বছর, চাকরির বয়স। আমি বিভিন্ন জায়গায় কি বলে ইয়াতে অ্যাম্বাসিতে, জার্মান অ্যাম্বাসিতে আমি আমার ডকুমেন্ট পাঠালাম, কারণ ওখানে সার্কুলার দিছে ড্যাডের স্টুডেন্ট নিবে, স্কলারশিপ দিবে। আমি আমার ডকুমেন্ট সার্কুলার দিছে, আমার ডকুমেন্টগুলো সেখানে পাঠাইলাম। আমাকে ডকুমেন্টটা ফেরত পাঠিয়ে দিল প্রায় 1.5 বছর। ওরা রিজন দিল যে তোমার এখনও যেহেতু চাকরির বয়স 2 বছর, এটা মিনিমাম লাগবে, তোমার হয় নাই, যার কারণে তুমি সামনের বছর ট্রাই করো। তা আমি কিন্তু সেই বছরেই গেছি, আমি জার্মানিতে সেই বছরই আসছি, আবার ওই ড্যাডের স্কলারশিপে দেই। এখন প্রশ্ন হলো কিভাবে সম্ভব। এটা একটা ছিল, যেমন আমি তখন চাকরি করি নারায়ণগঞ্জ, আমার একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম, সেখান থেকে আসতাম ঢাকাতে। আমি আসতাম শুধু এই কারণে যে ঢাকার সাথে কানেকশান, আমি এই যে জার্মান ল্যাঙ্গুয়েজের সাথে কানেকশান রাখতাম। তারপর বিভিন্ন ক্যাফেগুলো আছে, তখন ইন্টারনেট ক্যাফে ছিল সম্ভবত খুব হাতে গোনা কয়েকটা পুরো ঢাকা শহরে। ক্যাফে আমি জানি না তোমরা পরিচিত কিনা, এখন তো তোমরা এত ইন্টারনেট আশেপাশে যে তোমরা হয়তো এর নামই ভুলে গেছো, কিন্তু তখন ছিল কাকরাইলের মোড়ে ছিল একটা ক্যাফে, যে ক্যাফেতে আমি যাইতাম, দিনে গিয়ে দেখতাম এত ভিড় যে আমার ওখানে আর মানে চান্স পাইতাম না, বসলে হয়তো আধা ঘন্টা। আর তখনকার ইন্টারনেট স্পিড তো মার্শাল্লাহ জানোই, যে একটা ওয়েবসাইটে ক্লিক করলে হয়তো বসে থাকতে হয়তো 2 মিনিট 3 মিনিট। তো এভাবে আসলে মজা পাইতাম না, এবং খুব ডিফিকাল্ট ছিল লাইফটা। আমি মনে করি যে এইভাবে করার। তখন আমি ওদের সাথে বুক করলাম যে ঠিক আছে, তোমার ক্যাফেটা আমি বুক করব সারা রাতের জন্য, আমি তোমার এখানে আসবো, সারা রাত আমার থাকবে, তুমি কত টাকা নিবে, এইভাবে। কারণ রাতে ইউজার কম, স্পিড বেশি। আমি একটু ইউজ করে মজা পাইতাম, কারণ একটু ফাস্ট ছিল ইন্টারনেট। আমি সারা রাত বুকিং করে রাখতাম, আমি দিনে ডিউটি করতাম কাজে, এবং রাতে এসে আমি ওই ক্যাফেতে সার্চ করতাম। তখন আমি কোন এক সময় আমি অ্যাপ্লিকেশন করে রাখছি ইউনিভার্সিটিতে,
এবং সেটা ইউনিভার্সিটি অ্যানালাইসিস করছে এবং ইউনিভার্সিটি সেটার বেসিসে স্কলারশিপও অ্যানাউন্স করছে। তো এই জিনিসটা আমি ভুলেই গেছিলাম। আমি যখন জার্মান অ্যাম্বাসি তার ডকুমেন্ট ফেরত দিল তখন প্রায় 6 মাস পরের ঘটনা এটা। তা আমি ভুলে গেছি যে আমি অলরেডি অ্যাপ্লাই করছি। আমি তো অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম। তা আমার মনেই ছিল না। তো আমার একটা ফ্রেন্ড একটা ইভেন্টে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি তো মানে ফাটাইছো। আমি বললাম কি পাঠাইলাম? তো কয় তুমি তো এখন ভান করতেছো স্কলারশিপ পাইছো আর ভান করো। আমি বললাম না, আমার এটা হতেই পারে না। আমার জার্মান অ্যাম্বাসি থেকে আমার ডকুমেন্ট ফেরত পাঠাই দিলে আমি কিভাবে স্কলারশিপ পাইলাম? এটা সম্ভব না। কয় না তুমি ভুল বলতেছো, তুমি যোগাযোগ করো ইউনিভার্সিটিতে। তো তখন ইমিডিয়েট 4-5 মাস আগে আমার বড় ভাই আসছিল, সেও মাস্টার্সে আসছিল জার্মানিতে। সে আসছিল আবার সেলফ ফাইন্যান্সে। তো তাকে বললাম, তারপর আমি দেখলাম যে আসলে কোন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারি। আমি একটু ব্যাক করলাম, যে তখন আমি দেখলাম যে না, অনেক আগে আমি টেকনিক্যাল ইউনিভার্সিটি ড্রেসডেনে আমি অ্যাপ্লাই করে রাখছিলাম। তো সে বেসিসে আমি ডকুমেন্টে পাঠিয়েছিলাম, এভরিথিং পাঠিয়েছিলাম, সেটাতে তারা এভালুয়েট করে রেজাল্ট আমাকে দিয়ে দিছে। আমার আর একটা সিনিয়র ভাইকে দিয়ে দিছে। তখন বয়স আমার 1.5 বছর। ওই 1.5 বছরে আমি পাইলাম যেটা রিকোয়ারমেন্ট ছিল 2 বছর। এখন তোমরা জাজ করো এটা কিভাবে সম্ভব। এটা আমি মনে করি এই জিনিসগুলো অনেকটা ডিপেন্ড করে প্রফেসরদের উপর, অনেকটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির ইয়ের উপর, রুলস অ্যান্ড রেগুলেশনের উপর। সেগুলো মিট করলে অনেক সময় হয়ে যায়, এবং পার্সোনাল কানেকশানের উপর। তো সেগুলো যদি সে করতে পারে কেউ, আমার মনে হয় ওই ধরা বাঁধা যে নিয়ম আছে সেটা ওভারকাম করেও এটাকে করা যায়। সেই বছরে এই কারণে আমি চলে আসলাম সেই বছর। অথচ আমাদের টেক্সটাইলে তখন যে সবচেয়ে ভালো রেজাল্ট ছিল সেও অ্যাপ্লাই করছিল, মনে হয় সে পায় নাই। তারও 2 বছর পরে আসছে অনেকে। তো এগুলো কিছু কিছু এক্সেপশন কাজ আমি মনে করি যে যাদের ইচ্ছা আছে তারা করতে পারে, এবং সেভাবে কাজ করলে দেখা যায় ধরা বাঁধা যে ইউনিভার্সিটি রুলস অ্যান্ড রেগুলেশন আছে এর বাইরে গিয়েও অনেকে অনেক ধরনের অ্যাচিভমেন্ট করতে পারে। এই আর কি। যাই হোক, অ্যান্সারটা তোমার শর্ট, কোশ্চেনটা তোমার শর্ট ছিল, অ্যান্সারটা অনেক লম্বা হয়ে গেল। কিন্তু আমি মনে করি এটা টেক অ্যাওয়ে মেসেজটা হচ্ছে এটাই, যে আমার যদি একটা ইচ্ছা থাকে, আমি সেটাকে পূর্ণ করার জন্য আমি কোন দিক দিয়ে কী করবো সেটা আসলে আমি বের করে নেব। আমার জার্নিটার কথা আমি বললাম যে আমি কীভাবে কাজ করছি। ইন্টারনেট ক্যাফেতে রাতে আমি এখন কেউ এই কাজটা করবে? কতজনের পেশেন্স আছে এটা করার? তা আলটিমেটলি আমার কিন্তু সেই গোল আল্লাহ ফুলফিল করে দিছে, যেহেতু আমার ইচ্ছা ছিল। এইভাবে আমি মনে করি ইচ্ছা থাকলে উপায় হয়, এই একটাই কথা। ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমার যারা ফেলো হোস্ট রয়েছেন তাদের থেকে কিছু শুনতে চাচ্ছি, তাদের যদি কোনো ইনকোয়ারিজ থাকে। তো প্রথমেই চলে যাব আমরা মিস্টার ফাহাদের কাছে। ধন্যবাদ মেহেরিন আপনাকে। স্যার, আমি আপনাকে যে প্রথম কোয়েশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে, আপনি বললেন যে বিভিন্ন ধরনের পার্সোনাল কানেকশনের মাধ্যমে অনেক সময় এই এক্সেপশনসগুলো তৈরি করা যায়। তো এটা অ্যাকচুয়ালি কী ধরনের পার্সোনাল কানেকশনসের কথা আপনি উল্লেখ করলেন, সেটা যদি একটু স্পেসিফাই করতেন। খুব সুন্দর কোশ্চেন, কারণ এক্স্যাক্টলি এটাই সবার ক্ষেত্রেই দরকার। এই পার্সোনাল কানেকশনটা হচ্ছে এরকম যে আমার যদি কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটি আমার পড়ার ইচ্ছা থাকে, আমি ওই ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করব। এটাই হলো আমার কথা। এখন রিসার্চ করবো মানে এই না যে আমি একটা রিসার্চের টপিক বানাই এটা নিয়ে অ্যানালাইসিস। মানে হচ্ছে যে আমি যে সাবজেক্টটা পড়তে চাই সেটা কতটুকু অ্যালাইন করে সেই ইউনিভার্সিটির সাথে, সেই ইউনিভার্সিটির রিসার্চ প্যাটার্নগুলো কি, কারা করে, কোন প্রফেসররা করে, তাদের সাথে যোগাযোগ, তাদের কাছে অ্যাডভাইস, এইভাবে যে একটা কানেকশন অনেক সময় তৈরি হয়, এটা অলরেডি আমি মনে করি যে ওই প্রফেসরের ক্ষেত্রে তোমার পটেনশিয়ালিটিটাকে সে প্রুভ করবে তার কাছে, এবং সে ইন ফিউচারে বুঝতে পারবে 8-10টা যখন অ্যাপ্লিকেশন আসবে তখন দেখবে যে না, তুমি অলরেডি তার কাছে অ্যাকসেপশন হয়ে গেছো, এবং সেক্ষেত্রে দেখা যায় যে তার প্রায়োরিটি সবসময় বেশি থাকে। এই এবং অবশ্যই এটা আমি এইভাবে বলছি না যে পুরো রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে গিয়ে, কিন্তু বাইরে গিয়ে তো আমার ক্ষেত্রে হয়েছে কাজ। তো যতটুকু এটার আছে আর কি, যে স্কোপ আছে, সেটা ইউনিভার্সিটির পক্ষ থেকে সাপোর্ট পাওয়া যায় অনেক সময়। ধন্যবাদ স্যার। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি বর্তমানে যে জবটা করছেন, আপনি ভিট্রিয়নের অ্যাক্টিং ডাইরেক্টর হিসেবে আছেন।
এটা কি আপনার ড্রিম জব ছিল, বা এই ধরনের কোনো কাজ কি আপনার ড্রিম জব ছিল? আহ, অবশ্যই এ ধরনের অ্যাক্টিভিটি আমি খুবই পছন্দ করি, এবং এটা আমার পিএইচডি থেকে এটা শুরু হয়েছে। এই জিনিসগুলো আমার ভিতরে আসছে বিভিন্ন সময়, যে এই বিশেষ করে নতুন জিনিসগুলো নিয়ে চিন্তা করা। এটা অনেক সময় হয় কি, যে এই পজিশনে না থাকলে অনেক সময় হয় না। আমি হয়তো নিচে কোনো একটা পজিশনে থাকলাম, নিচে থিঙ্কিং করলাম, আইডিয়া জেনারেট করলাম, যেটা আসলে ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট। এখন আমার এই পজিশনে থাকাতে হয়েছে সুবিধা যে আমি ইজিলি ডিসাইড করতে পারি, আমি ইজিলি একটা নতুন আইডিয়া নিয়ে আমি একটা আইডিয়া জেনারেট করে আমি একটা হয়তো প্রজেক্ট চিন্তা করতে পারি, যেটা হয়তো আমি ফান্ডের জন্য, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যেগুলো হয়তো চ্যালেঞ্জিং হয়ে যেত, যে আমি অন্য কোনো পজিশনে থেকে সেগুলো করা। আর আরেকটা জিনিস অসুবিধা হতো, যদি আমি ইন্ডাস্ট্রিতে থাকতাম, অনেক কিছু দেখা যায় যে তাদের ইন্ডাস্ট্রির ইয়ার কারণে, কনফিডেন্সিয়াল প্রসেসের কারণে আমি ইচ্ছা করলে এটা আমি ডিসিমিনেট করতে পারি না। সেই জিনিসগুলো আমার লিমিট অনেক সময় হয়ে যেত। সে কারণে আমি মনে করি রিসার্চ ইনস্টিটিউটের কাজের একটা মজা আছে, যে আমি আমার মানে থিঙ্কিংটাকে পুরো রিয়েলাইজ করতে পারি রিয়েল ওয়ার্ল্ডে, সেটাকে এক্সপোজ করানোর জন্য, এবং এটা আমি খুব এনজয় করি এই পজিশনটাকে। ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এইখান থেকে আপনি ভবিষ্যতে ফার্দার ফিউচারে আপনার গোল কি, সেটা যদি আমাদের সাথে একটু ব্রিফলি শেয়ার করতেন। ফিউচার কিছু গোল, মনে করবেন না এই ধরনের প্রশ্ন করতেছি। ফিউচার গোল অবশ্যই আমার যেটা ড্রিম বলতে গেলে আরও আরও ডেপথে, সেটা হচ্ছে যে আমার এই স্টেট অফ আর্ট যেগুলো আমরা তৈরি করি, সে জিনিসগুলোকে কিভাবে মানুষের কি বলবো, এটা সোশ্যাল অ্যাসপেক্টে মানুষের কাজে লাগে। এই জিনিসগুলো যদি কখনো নিজে থেকে করতে পারি, নিজের প্রাতিষ্ঠানিক মাধ্যমে করতে পারি, সেই জিনিসগুলো আমি আরও বেশি এনজয় করব। সেই জিনিসগুলো এখন হয়তো লিমিটেশন আছে অনেক কিছুতেই, যেটা কনফিডেন্সিয়ালিটির কারণে আমরা করতে পারি না। যদি আমি কোনো দিন এই প্রতিষ্ঠানটাকে একেবারে কমপ্লিটলি নিজের একটা প্রতিষ্ঠানের মতো করে আমি করতে পারি, সেটা হয়তো মানে একটা আমার অনেক কাজের অনেকভাবে স্বাধীনতা বাড়াবে, যেটা আমি মনে করি সোশ্যালি মানুষের অনেক কাজে আসবে। যদিও এখনও সে জিনিসগুলো আসে, কিন্তু অনেক কিছুর লিমিটেশনও এখানে থাকে, যে জিনিসগুলো হয়তো আরও বেশি এফেক্টিভ, মানে ইয়ার পার্সপেক্টিভে, মানুষকে হেল্প করার পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি এবং আমার অডিয়েন্স আমরা আপনার কাছ থেকে একটু আপনার মাস্টার্স এবং পিএইচডি জার্নি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। মাস্টার্স এবং পিএইচডিতে দেখা যায় বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা আন্ডারগ্রেড করতে যায়, এদের মধ্যে একটা বিশাল বড় ডিলেমা তৈরি হয়, আমি কি নিয়ে পড়বো, বা আমি কোন সেকশনে গিয়ে মাস্টার্স করবো, বা আমি কোন টপিক নিয়ে পিএইচডি করতে চাই। তো এটা একটা বড় স্ট্রাগল হয়ে যায়, তারা সিলেক্ট করতে পারে না। পাশাপাশি হচ্ছে দেশের বাহিরে গিয়ে কালচারাল চ্যালেঞ্জেস কিংবা হচ্ছে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস, এগুলো দিয়ে অনেকে ভুগে অবশ্যই অনেকে দেখা যায় যে এক্ষেত্রে ড্রপ আউটও হয়ে যায়, এরকমও আছে যে পিএইচডি কমপ্লিট করতে পারে না, মাস্টার্স কমপ্লিট করতে পারে না। যারা যেতে চাচ্ছে এবং যারা গিয়ে এ ধরনের সিচুয়েশন ফেস করতেছে, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনি তাদেরকে কি অ্যাডভাইস করবেন? অবশ্যই, বিশেষ করে যারা যেতে চাচ্ছে, আমি যদি বলি মাস্টার্স করার জন্য, আমি অ্যাডভাইস করি যে তাদের মিনিমাম ইয়াটা করে আসা উচিত, দেশে থেকেই বেস লেভেল স্টাডিটা করে আসা উচিত। যেমন আমি সাজেস্ট করি যে ব্যাচেলারটা অ্যাটলিস্ট তারা সাকসেসফুলি কমপ্লিট করে আসা উচিত, এবং ড্রিম থাকবে এটাই যে তারা ভালোভাবে তাদের ব্যাকগ্রাউন্ডটাকে স্ট্যাবলিশ করবে, ব্যাকগ্রাউন্ডটাকে ডেভেলপ করবে, যেটা ফিউচারে তাদের ফার্দার স্টাডির জন্য কাজে লাগে। তো সেক্ষেত্রে ব্যাচেলারটাকে মিনিমাম আমি মনে করি কমপ্লিট করতে হবে দেশে থাকতেই, এবং টাস্ক থাকতে হবে রিসার্চ ওরিয়েন্টেড, অ্যাপ্লাইড রিসার্চ ওরিয়েন্টেড কিছু কাজগুলো সাথে সাথে যদি তাদের ইউনিভার্সিটি প্রফেসরগুলোর সাথে থেকে, ল্যাবগুলোর সাথে জড়িত থেকে নিজেকে কাজ করে নেওয়া যায়, তাহলে এই জিনিসগুলো অনেকটা ভ্যালু অ্যাড করে।
এবং এই জিনিসগুলোই আলটিমেটলি তাকে ডিরেক্ট করে দেবে আমি কোন ডিরেকশনে আমি আমার মাস্টার্সকে পার্সু করব, এবং আরও স্পেসিফিক্যালি আমি কোন ডিরেকশনে আমি পিএইচডি আমি করবো সেটা অনেক সময় বের হয়ে আসে, আমি এই ব্যাচেলার থেকে শুরু হয়ে যায়। তো এগুলো গ্র্যাজুয়ালি ডেভেলপ করে বাই প্রসেস। আমি যখন মাস্টার্স করব, আমি যখন কানেক্টেড থাকবো প্রফেসরদের সাথে, আমি বলতেছি না বাইরের বিদেশের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, সেগুলোও থাকতে পারে, কিন্তু দেশের অ্যাটলিস্ট যে ইউনিভার্সিটিতে আছে সেই ইউনিভার্সিটির প্রফেসরদের সাথেই হয়তো কানেক্টেড থেকে বিভিন্নভাবে তাদেরকে নিজেকে ইনগেজ করে রাখা ইনোভেটিভ কাজগুলোর সাথে, এবং সেগুলোর কিছু স্টেট অফ আর্ট জেনারেট করে। এবং যখন এগুলো জেনারেট হয়ে যাবে তাহলে দেখা যাবে যে সে ডিরেক্ট নিজেকেই করতে পারবে যে আমি এই সাবজেক্টে আমি মাস্টার্স করতে যাব, এই সাবজেক্টে আমার ফিউচারে পিএইচডি করব। আবার অনেক সময় হয় না, যেমন আমি আমার কথা যদি বলি, আমি টেক্সটাইলে মাস্টার্স করছি, আমি ব্যাচেলার করছি টেক্সটাইলে, আমার মাস্টার্সও করছি টেক্সটাইলে, যেহেতু আমি সরাসরি এখানে ইয়েটা পাইছি, সুযোগটা পাইছিলাম। মাস্টার্স করার পর আবার আমি চলে গেলাম পিএইচডিতে ইয়েতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো এই যে আমার যে শিফট, এমন না আমি টেক্সটাইলে রয়ে গেছি, তার মানে এই না যে টেক্সটাইলের সাথে বায়ো বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সম্পর্ক নাই, এটার সম্পর্ক সবখানেই। এখন আমি কিভাবে কানেক্ট করতেছি এটাই হচ্ছে আমার বিষয়। আমি টেক্সটাইলটাকে আমি কানেক্ট করছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে, যার কারণে আমি এটার সাথে আমি ইলেকট্রনিক্সেও কানেক্ট করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে আমি ইলেকট্রনিক্সেও হয়তো মাস্টার্সও করার সম্ভব এবং পিএইচডিও করার সম্ভব। আমি বলতেছি না পিওর ইলেকট্রনিক্স, কিন্তু টাচ রেখে এটা অনেক সময় যারা বিশেষ করে মাস্টার্স করে, পিএইচডি করে, অনেকে স্মার্ট টেক্সটাইলে এসে যেটা সেন্সর রিলেটেড জিনিসগুলো নিয়ে, অ্যাকচুয়েটর জেনারেটেড, হারভেস্টার জেনারেটেড, পাওয়ার রিলেটেড জিনিসগুলো নিয়ে হ্যান্ডেল করতেছে তারাই, অর্থাৎ ইলেকট্রনিক্সের একটা স্টুডেন্ট এসে টেক্সটাইল করে। আবার টেক্সটাইলের জিনিস একটা স্টুডেন্ট গিয়ে আবার ইলেকট্রনিক্সের এই টাচ লাগে বিভিন্ন কাজে পিএইচডি করে, কারণ পিএইচডিগুলো একটা স্পেসিফিক টপিক এবং সেই টপিকের সাথে তারা অ্যালাইন হয়ে যায়। এটা আমি মনে করি না যে একটা জায়গায় এটা সীমাবদ্ধ আছে, এটা ওপেন, জাস্ট কে কীভাবে এটাকে কানেক্ট করছে সেটা হচ্ছে বিষয়। যেমন আমি আমার কথা বলি, আমাদের ভিটিয়ন একটা রিসার্চ প্রতিষ্ঠান, যেখানে এখানে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার আছে। এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার আছে, আমি নিজে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এই যে দেখো, একটা প্রতিষ্ঠান হচ্ছে টেক্সটাইল নিয়ে কাজ করে, যেখানে আমাদের ইঞ্জিনিয়ারগুলো ডিফারেন্ট ডিপার্টমেন্টে। সো এটা লিমিটেড শুধু টেক্সটাইলে না, এটা বিভিন্ন জায়গায় করা যায়। তা সব কথার এক কথা যে আমি যখন ব্যাচেলার বলো, মাস্টার্স বলো, এগুলো স্টাডি করব, আমার ডিরেকশনটা অনেকটাই ন্যারো ডাউন হয়ে আসবে। আমি কোন জায়গায় নিয়ে যাব আমার পিএইচডিটাকে, কোনটাতে আমি বেশি ইন্টারেস্ট ফিল করছি, সেই ডিরেকশনে চলে যাবে। এটা স্পেসিফিক আমি টেক্সটাইল বলে যে টেক্সটাইলে থাকতে হবে নট নেসেসারি, এটা হয়ে যেতে পারে অন্যদিকে, যেটা আমি এক্সাম্পল দিলাম। এই ক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম, যেহেতু স্যার বলেছেন যে ইউনিভার্সিটি লেভেলে আমাদের প্রফেসরদের আন্ডারে কোনো প্রজেক্টে হচ্ছে আমরা যাতে যুক্ত হয়ে যেতে পারি, তাহলে এটা আমাদের জন্য ভালো। তো বাংলাদেশের ইউনিভার্সিটির ল্যাবগুলো কি সাফিসিয়েন্ট ন্যানো সায়েন্স বা পলিমার সায়েন্স অথবা ফাংশনাল টেক্সটাইল রিলেটেড রিসার্চের ক্ষেত্রে? অ্যান্ড এখানে আসলে কীরকম ফান্ডিং দরকার হতে পারে, বা কি অবস্ট্যাকলসগুলো আমরা ফেস করতে পারি? এটা দেশের প্রফেসরগুলোই ভালো বলতে পারবে। যেহেতু দেশের এনভায়রনমেন্টে এই রিসার্চটা, সেখানে ফান্ডিং কীরকম লাগবে, সেখানে রিসোর্স কী ধরনের রিসোর্স অ্যাভেলেবল। তবে আমি আমার টেক্সটাইল ইউনিভার্সিটির এক্সাম্পলটা দিই এখানে। আমাদের টেক্সটাইলের যারা স্টুডেন্ট, তারা অবশ্যই টেক্সটাইলে বিভিন্ন ইয়াগুলো আছে, যে ল্যাবগুলো আছে, সেখানে বিভিন্নভাবে তারা কানেক্ট করতে পারে, সুযোগ তৈরি করে নিতে পারে। আমি মনে করি এটা তাদের এনাফ রিসোর্স আছে। এখন আপাতত আমি গতবার যখন ভিজিটে দেখছি, বিভিন্ন নতুন ইনস্ট্রুমেন্ট, মেশিনারিজ ইউনিভার্সিটি হওয়ার পর অনেক কিছু তৈরি করছে, যেটা আমি মনে করি যে একটা রিসার্চের মানে স্টেট অফ আর্ট ক্রিয়েট করার জন্য অনেকটাই যথেষ্ট, যেটা পিএইচডির জন্য হেল্প করবে ফিউচারে, অথবা মাস্টার্সের জন্য হেল্প করবে। কিন্তু যুক্ত হওয়া জরুরি, কারণ যুক্ত হয়েই তখন টিচারদের বা যা প্রফেসরদের তাদের ওই সাইড প্রজেক্টের হয়তো একটা ফাংশন পাবে, একটা কাজ পাবে, ছোট একটা টাস্ক পাবে, সেই জিনিসগুলো আস্তে আস্তে এক্সিকিউট করে 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 আগে যেতে হবে।
তাহলে হয়তো দেখা যাবে যে ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস হয়ে গেছে। ধন্যবাদ স্যার। এই যে আমাদের ফিল্ডগুলো হচ্ছে দিন দিন মার্জ হচ্ছে, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স প্রচুর পরিমাণে সরি ফাহাদ, প্রোগ্রেশন। আমি আমি কথাটা শুনতে পাই না, আবার একটু রিপিট করো। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে এখন ঠিক মতো? হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের দিন দিন আমাদের সায়েন্টিফিক রিসার্চের এরিয়াগুলো মার্জ হয়ে যাচ্ছে। ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের চাহিদা প্রচুর বেড়ে যাচ্ছে। যেমন এই আগামী গত 10 বছরের আমরা যদি ফ্লোটা দেখি বা গত 10 বছরের চেঞ্জটা যদি আমরা দেখি, ডায়াসপোরাটা যদি আমরা দেখি, যে যে কোনো ফিল্ডে এখন অন্য ফিল্ডের সাথে কম্বাইন হয়ে অন্য কাজ করতেছে। এখন যারা এই ফিল্ডে অনেক রিসার্চের দিকে আগ্রহী বা যারা রিসার্চের দিকে ঝুঁকে যেতে ইচ্ছুক, আগামী 5 বা 10 বছরে এই ট্রেন্ডটা কিভাবে চেঞ্জ হইতে পারে এবং হচ্ছে তার সেজন্য একজন স্টুডেন্টের অ্যাটলিস্ট বেসিক্যালি কি কি অ্যাক্টিভ, দুঃখিত, অ্যাটলিস্ট কি কি তার স্কিলস লাগতে পারে বা এক্সপার্টিস থাকতে পারে, আপনি যদি আমাদের একটু এই ব্যাপারে বলতেন, সেটা আগামী 5 বা 10 বছরের কনটেক্সট হুম হুম। আমাদের জন্য, আমাদের ফিউচার স্টুডেন্টদের জন্য। না, এটা একটা খুব মনে করি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে জিনিসগুলো ওই যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এই জিনিসটা আমাদের অনেক আগে থেকে এটা ভাবা উচিত এবং সেভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত। সেক্ষেত্রে যে যে ফিল্ডেই থাক না কেন, যে যে ফিল্ডে কাজ করুক না কেন, সেটা হতে পারে ম্যাটেরিয়াল সায়েন্স, সেটা হতে পারে ইলেকট্রনিক্স, সেটা হতে পারে সফটওয়্যার, যে যে ফিল্ডেই থাক না কেন, তাকে আসলে তার সার্কামস্টান্সেসে আর কি কি ফিল্ড যুক্ত হইতে পারে সে জিনিসগুলো নিয়ে মানে পড়াশোনা অবশ্যই করতে হবে এবং সেগুলোর সাথে কম্বাইনলি কাজ করতে হবে। এবং যখন একটা রিসার্চ প্রফেসরদের সাথে যখন যুক্ত হয়ে যে কাজ করবে, তখন সেগুলোর সাথে তারা ইনভলভ হবে। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। যে তুমি যেটা বললা যে ইন্টারডিসিপ্লিনারি যখন একটা কাজ করবে, তখন কিন্তু সে ওই বিভিন্ন ডিরেকশনের মানুষের সাথে একসাথে যখন বোর্ড মিটিংয়ে বসবে, তখন সে কিন্তু মাল্টি অ্যাসপেক্ট তার ভিতরে আসবে এবং সেই জিনিসগুলোতে আস্তে 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 গ্রো করবে। ধরো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাকে হয়তো মেশিন লার্নিংটা ডিল করতে হবে, নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবগুলো দেখা যাবে যে একটার সাথে আর একটা কানেক্টেড। এবং এই জিনিসগুলো নিয়ে তখন তার ভিতরে আইডিয়া জেনারেট হবে এবং ওগুলো করার ইচ্ছা জাগবে এবং ওগুলো নিয়ে ইন ফিউচারে হয়তো সে কথাবার্তা বলতে পারবে, সে কাজও দেখাইতে পারবে এবং তার যে লেগাসিগুলো ওগুলোর উপর বিল্ড করে আস্তে আস্তে গড়ে উঠবে এবং সেটাই তাকে কখনোই কোনো দিক থেকে পিছিয়ে রাখবে না। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে শুধুমাত্র টেক্সটাইলে আমি পড়ে থাকলাম, সে গার্মেন্টস নিয়ে, আমি কিন্তু কখনো স্বপ্নেও চিন্তা করব না যে টেক্সটাইল দিয়ে এখন প্লেন চলে, এরোপ্লেন চলে, এখন টেক্সটাইল দিয়ে এখন বিএমডব্লিউর, আমার প্রজেক্ট ছিল বিএমডব্লিউর প্রজেক্ট, যেখানে টেক্সটাইল দিয়ে তাদের বডিগুলোর টেক্সটাইল তৈরি করতাম, যেটাকে টেকনিক্যাল টেক্সটাইল বলে। তো এই জিনিসগুলোর সাথে নিজেকে যুক্ত করতে হবে। যে 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 যার পজিশনেই আছে, মানে যে সাবজেক্টে যে কাজ করুক না কেন, তার সার্কামস্টান্সেসে চিন্তা করতে হবে কী কী যুক্ত থাকে, সেই যুক্ত সার্কামস্টান্সেসগুলো তাকে অ্যাড করতে হবে নিজেদের স্টাডির ভিতরে বলো, রিসার্চের ভিতরে বলো, এই জিনিসগুলো মার্জ করাতে হবে। মার্জ করলে দেখা যাবে তার ভিতরে যে পাওয়ার জেনারেট করবে, এটা আসলে কখনোই তাকে ওই 10 বছর 20 বছর ঠেকে রাখতে পারবে না, এটা সে এক্সপ্লোর করবেই এবং যে কোনো চ্যালেঞ্জ সে ফেস করতে পারবে। আমার কথা বলে, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি ইলেকট্রনিক্সের তো আমার বোঝার কথা না, কিন্তু আমাকে ডিল করতে হয়। আমার মোস্ট অফ দ্য প্রজেক্টই হচ্ছে ইলেকট্রনিক্সের সাথে কানেক্টেড, অনেক কিছু হচ্ছে সফটওয়্যারের সাথে কানেক্টেড, ম্যাটেরিয়াল সাথে কানেক্টেড। এখন আমি যদি শুধু একটা ফিল্ড নিয়ে বসে থাকি, আমি কীভাবে প্রজেক্ট লিখবো, কীভাবে ডিল করব, এই জিনিসগুলো আমার ব্যারিয়ার তৈরি করবে। এই কারণে এই মাল্টি অ্যাসপেক্টগুলো নিয়ে যে যত বেশি তার আইডিয়া ভিতরে জেনারেট করবে, তার ভিতরে স্টেট অফ আর্ট ডেভেলপ হবে, তত তার ভবিষ্যৎটা খুলে যাবে এবং বলতে গেলে সে বিভিন্ন লাইনের সে চিন্তা করতে পারবে। ফার্দার স্টাডির কথা বলো, অথবা রিসার্চের কথা বলো, অথবা নতুন কোনো আইডিয়া, এন্টারপ্রেনারশিপ, যাই করে বলো, সে জিনিসগুলো নিয়ে সে চিন্তা করতে পারবে। এটা একটা বড় অ্যাডভান্টেজ আমি মনে করি। এটা এখনকার দিনের জন্য এটা অবশ্যম্ভাবী, এটা করতেই হবে। তাছাড়া
আগানো সম্ভব না, কারণ এই জগতে এসে আগানো সম্ভব না। তার মানে হচ্ছে অনেকটা এরকম যে খুব বেশি এক্সপার্ট হইতে হবে বিষয়টা এমন না, কিন্তু সব তার রিলেটেড ফিল্ডগুলি সম্পর্কে তাদেরকে যথেষ্ট মোটামুটি একটা ধারণা থাকতে হবে যাতে ফার্দার সে এটা নিয়ে অ্যাপ্রোচ করতে পারে। অ্যাটলিস্ট লিডিং পজিশনে এটার চ্যালেঞ্জটা বেশি, এটা আমাদেরকে খুবই বেশি ডিল করতে হয়। সেই কারণে এটা খুবই জরুরি, থ্রু আউট দ্য জার্নি তাকে এই স্কিলটা ডেভেলপ করতেই হবে। কিন্তু আমি যদি বলি যে স্টাডি লেভেলে অনেকটা হয়তো ন্যারো ডাউন হয়ে যায় পিএইচডি পর্যন্ত, যে জিনিসগুলো একটা টপিকের উপরে তাকে একেবারে ফার্স্ট নলেজ গ্যাদার করতে হয়, যেটার উপরে সে মাস্টার্স, ওর উপর আর কেউ কিছু নাই। তো এটার সাইডে যদি 20-30% আইডিয়া কেউ নিয়ে কাজ করতে পারে, এগুলো নিয়ে অ্যালাইন করতে পারে ওই রিসার্চের সাথে, তাহলে সেটার ভ্যালু অবশ্যই তাকে ডিফার করে দেবে অন্যান্যগুলোর তুলনায়, যেটা অ্যামেজিং। আসলে আমরা যখন আমাদের কাছে যখন বিভিন্ন সিভি পাঠাই, আমরা এটা খেয়াল করি, কারণ আমাদের দরকার হয়। আমি যদি দেখি যে না সে এই লাইনের, কিন্তু সে একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, কিন্তু সে সফটওয়্যার ভালো কাজ করতে পারে, সো আমার আর সেকেন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার নাই, অ্যাটলিস্ট আমার কাজ যদি সেই লেভেলে না হয়। কাজে 2:1 বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমি মনে করি, যেটা যার ভিতরে মাল্টি ফাংশন, এই আর কি এক কথায়। ধন্যবাদ স্যার। আমি যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি আপনাদের দুইটা প্রজেক্ট নিয়ে একটু কোয়েশ্চেন করতে চাই এবং এগুলি সম্পর্কে একটু জানতে চাই। সেটা হচ্ছে আপনারা এরোফিপ ক্যাপ এবং সি হুভার নিয়ে কাজ করেছেন, এই দুটো প্রজেক্ট সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। এটা দুটো প্রজেক্ট খুব অ্যাডভান্স প্রজেক্ট আমি মনে করি। আমরা অনেকেই বলি ক্লাইমেট চেঞ্জ, অনেকে বলি গ্লোবাল ওয়ার্মিং। তো এই জায়গাগুলো আসলে টেক্সটাইলের ভূমিকা আদৌ কোনো আছে কিনা, এবং এগুলো একজন মানে টেক্সটাইল পার্সপেক্টিভ থেকে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, সেটা হচ্ছে আমাদের টপিক ছিল। তার মানে এই না সব কিছুই আমরা টেক্সটাইল দিয়ে করা সম্ভব, এখানে সম্ভব না। এখানে ম্যাটেরিয়াল আমাদের একটা বড় রোল প্লে করে, যেখানে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার আমাদের লাগবে, এবং ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার দিয়ে আমরা এটা করি। তো তারপর আরেকটা দিকে লাগে আমাদের ইলেকট্রনিক সফটওয়্যার, যেটা আমরা করতে যাচ্ছি। আমরা একটা ডেভেলপ করলাম, একটা প্রোডাক্ট ডেভেলপ করলাম, সেটা আমরা ভিজুয়ালাইজ করতে পারতেছি না, সেখানে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের করি। ইলেকট্রনিক্স ছাড়া তো আবার এটার ইয়েতে আনতে পারবো না, সেখানে আমাদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার লাগে। তো বিভিন্ন পার্সপেক্টিভের একটা অ্যাড করে আমরা যেটা ডেভেলপ করছি এই প্রজেক্টে সি হোভার, সেখানে আমরা কিছু ম্যাটেরিয়াল ডেভেলপ করছি, যেটা গ্লোবাল ওয়ার্মিং, যেটার কারণটা হচ্ছে মেনলি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি। এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, তখন হয় কি যে সূর্যের রশ্মিগুলো যে পেনিট্রেট করে, এটা ওই কার্বন ডাইঅক্সাইড এই জিনিসগুলোকে অ্যাবজর্ব করে। এই যে অ্যাবজর্ব করার কারণে এনভায়রনমেন্টের টেম্পারেচারটা বেড়ে, হিট তখন বেড়ে যায়, হিটের টেম্পারেচারটা বেড়ে যায় যখন এনভায়রনমেন্টে, তখন এই জিনিসগুলোর টেম্পারেচার ইমব্যালেন্সটা হয়ে যায়, যেটা এখন বিশেষ করে ইউরোপে একটা বড় চ্যালেঞ্জ। এবং ইউরোপের ইউনিয়ন এটার জন্য অনেক ফান্ড প্রোভাইড করে, যাতে আমরা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে আমরা নিজেদেরকে কীভাবে অ্যাডপ্ট করে নিতে পারি, এই গ্লোবাল ওয়ার্মিংটাকে কীভাবে রিডিউস করা যায়, এটা নিয়ে কাজ করার জন্য। তো আমাদের দুটো প্রজেক্ট, রিসেন্টলি একটা প্রজেক্ট আমরা উইন করছি, সেটা হচ্ছে এরোফিপ ক্যাপ। তো এরোফিপ ক্যাপের মেন আইডিয়া হচ্ছে যে এখানে আমরা একটা ম্যাটেরিয়াল তৈরি করব, যেটা কার্বন ডাই অক্সাইড এই এনভায়রনমেন্ট থেকে অ্যাবজর্ব করবে। অর্থাৎ আমি যদি একটা টেক্সটাইল বানাই, সেই টেক্সটাইল যদি আমি সিম্পলি টেক্সটাইলের ভিতর দিয়ে সিম্পলি বাতাস ফ্লো করি, সেই বাতাসের সবগুলো কম্পোনেন্টগুলো বের হয়ে যাবে উইদাউট কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডটা এই টেক্সটাইলটা অ্যাবজর্ব করে নিয়ে নেবে। তখন কি হলো যে আমার বাতাসটা ক্লিন হয়ে পাস হয়ে গেল। এভাবে এনভায়রনমেন্টের বা এই অ্যাটমসফিয়ারের কার্বন ডাই অক্সাইডগুলোকে অ্যাবজর্ব করানোটা হচ্ছে এই প্রজেক্টের মেন উদ্দেশ্য। এখানে অনেক কিছু আছে, সায়েন্স আছে, যেটা আমাদেরকে করতে হয়, ম্যাটেরিয়াল ডেভেলপ করতে হয়। যে ম্যাটেরিয়াল ডেভেলপ করে সেখান থেকে ফাইবার আমরা জেনারেট করি, যে ফাইবারের আমরা পোরাস স্ট্রাকচার তৈরি করি, যেখানে কার্বন ডাই অক্সাইডগুলো অ্যাটাচ হবে, এবং যেটা স্পেসিফিক্যালি কার্বন ডাই অক্সাইডটাকেই শুধু অ্যাবজর্ব করে এনভায়রনমেন্টের কার্বন ডাই অক্সাইডটাকে কমায় দিবে। এটা হচ্ছে একটা মেন গোল এরোফিপ ক্যাপের।
আর সিহুবারের অনেকটা সিমিলার। সেখানে আমরা কাজ করছি, আমাদের ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার যে সে কিছু ম্যাটেরিয়াল ডেভেলপ করছে, যে ম্যাটেরিয়ালের সারফেস এরিয়া অনেক হাই। আমরা যখন ম্যাটেরিয়ালগুলো ন্যানো লেভেলে তৈরি করি সেটার মানে ফাংশনালিটি অনেক বেড়ে যায়। সো একটা আমাদের টার্গেট ছিল যে পোরাস ন্যানো ম্যাটেরিয়ালগুলো তৈরি করা, যে পোরাস ন্যানো ম্যাটেরিয়ালগুলোর মধ্যে দিয়ে আমরা যেটাকে আমরা ফিল্টার বলছি অথবা যেটাকে আমরা অ্যাবসর্বার ম্যাটেরিয়াল বলছি, সেটার ভিতর দিয়ে আমরা যখন এয়ার ফ্লো করি তখন এই কার্বন ডাইঅক্সাইডগুলো ক্যাপচার করে। তো এইভাবে আমরা এই অ্যাটমসফিয়ারের কার্বন ডাইঅক্সাইডগুলোকে আমরা রিডিউস করতে পারি, যেটা আলটিমেটলি এনভায়রনমেন্টের এটাকে কমায় দেয়, গ্লোবাল ওয়ার্মিংয়ের ইয়েগুলো কমায় দেয়, কী বলবো, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটাকে কমায় দেয়। এগুলো এখন ইউরোপে হট টপিক। অনেক কোম্পানি এখানে হয়েছে, জেনারেট অলরেডি হয়ে গেছে, কারণ ট্র্যাডিশনাল কিছু প্রসেস আছে যেটা খুবই ডিফিকাল্ট এবং এনার্জি ইন্টেন্সিভ। দেখা যায় যে লিকুইড বেস কিছু অ্যাবজর্বার সিস্টেম আছে যার ভিতর দিয়ে আমরা যখন এয়ারটাকে পাস করি দেখা যায় যে অনেক এনার্জি লাগে এটাকে আবার যখন কার্বন ডাইঅক্সাইড যখন আমরা ওই লিকুইড থেকে বের করে নিয়ে আমরা করতে চাই, ক্যাপচার করতে চাই এবং রিজেনারেট করতে চাই তখন। তো এই বিষয়গুলো একটা অল্টারনেটিভ হচ্ছে আমাদের প্রসেস, যেটা অনেকটা আমরা সাস্টেনেবল প্রসেস বলি, যেটা অনেকবার মাল্টিপল টাইম ইউজ করা যায়। বেসিক্যালি এই রিলেটেড প্রজেক্ট আমাদের দুইটা আছে এবং সেটা খুবই, আমি মনে করি খুবই এক্সাইটিং। আমাদের প্রজেক্টটা কেবল একটা শুরু হয়েছে, এই যে 2025 থেকে, এটা শেষ হবে হয়তো 2027 গিয়ে। তো এটা শেষ না হওয়া পর্যন্ত আসলে বলতে পারতেছি না যে এটা কতটুকু অ্যাডভান্স আমরা করতে পারবো। তবে আমরা আশা করি এবং অলরেডি আমাদের সেই এক্সপিরিয়েন্স হয়েছে যে কীভাবে এই ম্যাটেরিয়ালটা আমরা তৈরি করতে পারি, বিশেষ করে টেক্সটাইল ফাইবারটা তৈরি করতে পারি, যেটা আমরা একদিন হয়তো গায়ে দিয়ে আসি, সেটা আর কার্বন ডাই ইমিশন করবে না, বরং সেটা উল্টাভাবে কাজ করবে। এই আর কি দুটো প্রজেক্ট সম্পর্কে যা। আমি একটা লাস্ট কোয়েশ্চেন দিয়ে শেষ করতে চাচ্ছি যে আপনাদের রিসেন্ট একটা ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট অস্ট্রিয়া অ্যান্ড বিয়ন্ড, যেটা মেইনলি অস্ট্রিয়া এবং জার্মানির বিভিন্ন কোম্পানির মধ্যে একটা ডাটা বিনিময়ের একটা খুব সম্ভবত মাধ্যম। এবং এটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নে এটার বিস্তার এবং গায়া এক্সের সাথে এটার কোনো সংযোগ আছে কিনা, এবং যদি থেকে থাকে সেটা কিভাবে, আর এটা ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরের যে কান্ট্রিগুলো আছে এটার সাথে কখনো এরা ট্রেড করবে কিনা ইনফরমেশন, বা ট্রেড করলে কতটুকু ইনফরমেশন অ্যাকচুয়ালি ট্রেড করবে, এটা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, ফার্স্ট অফ অল এই একটা প্রজেক্ট আছে আমাদের, একটা না কয়েকটা প্রজেক্টে আছে। তার মধ্যে একটা হচ্ছে ডাইরেক্টলি ডিজিটাল প্রোডাক্ট পাস, যেটা আমরা বলতেছি পাসপোর্ট। অর্থাৎ আমরা যখন ইউরোপে আসি তখন আমাদের একটা আইডেন্টিটি থাকে, যেটা একমাত্র পরিচয় পাসপোর্টের মাধ্যমে। তো ইউরোপ এই কাজটাই করতে যাচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য একটা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট তৈরি করবে, যেটার মাধ্যমে ওরা অনেক কিছু ইনফরমেশনগুলোকে ট্রান্সপারেন্ট করে দিবে। এটাই হচ্ছে গোল। অর্থাৎ আমি যদি শেষ থেকে শুরু করি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আমাদের একটা প্রোডাক্ট এখানে আছে, ধরো বাংলাদেশ থেকে আমরা গার্মেন্টস কিনে নিয়ে আসছি, আমাদের এই ছানা বিক্রি করতেছে এখানে। এখন যখন এটা আমি গায়ে দিলাম, পরলাম, এরপর কি করব? আমরা এখান থেকে আসলে জিনিসটা শুরু, যে এটার আমরা আগে পিছিয়ে কিছু জানতেছি না, যে এটা আমাদের গায়ে যখন ইউজলেস হয়ে যাবে, যখন জিনিসটা পুরাতন হয়ে যাবে, আমরা ফেলে দেবো, এটা কি করব, কোথায় ফেলবো? এই জিনিসটা যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন খুবই এনভায়রনমেন্ট নিয়ে সচেতন, সেই কারণে এই জিনিসগুলোর একটা উপায় বের করার জন্য ডিজিটাল পাসপোর্টের আবির্ভাব, যেটা বলে দিবে যে এটা শুরু কোথায় এবং শেষ কোথায় হবে, এবং এই পুরো জিনিসটা একটা মানে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই জিনিসটা ডিল করবে। অর্থাৎ এটা কোন র ম্যাটেরিয়াল দিয়ে শুরু করছে, এই র ম্যাটেরিয়াল থেকে শুরু করে কোন ফিনিশার ইউজ করছে, কী ইউজ করছে, কোনো হার্মফুল সাবস্টেন্স আছে কিনা, কী ধরনের ফাইবার ইউজ করছে, সেটা আলটিমেটলি আমরা যখন আমাদের স্পিনিংয়ে গিয়ে কীভাবে এটা প্রসেস হয়েছে, কীভাবে উইভিংয়ে গিয়ে প্রসেস হয়েছে, কীভাবে গার্মেন্টসে ইউজ হয়েছে, কীভাবে রিটেলগুলোকে কোথায় কীভাবে ট্যাগিং করছে, এই জিনিসগুলো সব কিছু ইনফরমেশান নিয়ে একটা ইনফরমেশনের ডাটাবেস তৈরি করা। এটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট পাসের মেইন উদ্দেশ্য। যেভাবে আমরা আমাদের এই জায়গাগুলোতে একটা পাসপোর্ট
দেখা যায় যে একটা পুলিশে কোনো একটা কেসে তাদের আইডেন্টিফাই ইনভেস্টিগেশনের জন্য একটা পাসপোর্টের বারকোড স্ক্যান করলেই তার পুরো হিস্ট্রি পেয়ে যায়। ঠিক একই রকমভাবে এই প্রোডাক্টের ক্ষেত্রেও এরা এটাই করতে চায় যে জাস্ট জানার জন্য যে এই প্রোডাক্টের শুরু কোথায় এবং এটা শেষ কোথায় হবে। অর্থাৎ আমি শুরু করছি, আমার একটা প্রোডাক্ট আমি গায়ে দিচ্ছি, এটার পর এটা রিসাইক্লিং প্রসেসটা কী হবে, কোথায় গিয়ে এটা রিসাইক্লিং হবে, কীভাবে হবে, এটা রিপেয়ার যদি হতে চায় সেটা কীভাবে হবে। এই যে একটা বিশাল একটা ডাটাবেস বিভিন্ন প্রসেস স্টেপের মাধ্যমে সেই জিনিসগুলো নিয়ে এই পাসপোর্টটা তৈরি। এখন এটার সাথে বাংলাদেশ বা অন্যান্য দেশ কীভাবে রিলেভেন্ট, অবশ্যই রিলেভেন্ট, কারণ ইউরোপ তো একা এই কাজগুলো করছে না। বাংলাদেশ বা বাংলাদেশের মতো অন্যান্য ইউরোপের বাইরের কান্ট্রিগুলো থেকে অনেক জিনিস ইম্পোর্ট করে। তো সেই জিনিসগুলো যখন ইম্পোর্ট হয়ে আসবে তখন এরা চাচ্ছে এই ইম্পোর্টগুলো মানে একেবারে উইদাউট ভেসে না আসুক, বরং একটা চ্যানেলের ভিতর দিয়ে আসুক। অর্থাৎ একটা ডিজিটাল আইডি থাকবে, ডিজিটাল পাস থাকবে, যেটার ভিতর দিয়ে আসবে এবং এটা একটা অথরিটি থাকবে এখানে, সেই অথরিটির মাধ্যমে এই জিনিসগুলো কন্ট্রোল করা হবে এবং সব কিছু মেনটেন করা হবে যে জিনিসটা কোথায় যাবে, কিভাবে ইউজ করবে, এটার ইনফরমেশন থাকবে, সুবিধা হবে। যেটা হয়তো বিভিন্ন প্রসেস ইন্ডাস্ট্রি তাদের জন্য অনেক সময় দেখা যায় যে একটা স্পিনিং ইন্ডাস্ট্রি জানে না এটা কী ধরনের ফাইবার, তো ওই ডাটাগুলো সেখান থেকে সে পাবে। উইভিং ইন্ডাস্ট্রি জানে না কী ধরনের স্পিন করা, সে আবার এখান থেকে পাবে। ইউজার হিসাবে আমি ইনফরমেশনটা পাবো যে এটা কী ধরনের কাপড়, এটা আমি মানে সব কিছু ডিটেলস যেটা আমার প্রয়োজন, এবং যার যেটা প্রয়োজন সেই অ্যাক্সেস সেখানে থাকবে, আর যার যেটা প্রয়োজন নাই সে সেটার অ্যাক্সেস সেখানে যেতে পারবে না। অনেক কিছু আছে যেটা কনফিডেন্সিয়াল, সে ইন্ডাস্ট্রির কনফিডেন্সিয়াল, সেই জিনিসগুলো ওপেন থাকবে না, সেটা শুধু ইন্ডাস্ট্রি সেখানে অ্যাক্সেস করতে পারবে। এইভাবে জিনিসটাকে আসলে এই ডাটাবেসটা তৈরি করা এবং এই পাসপোর্টটা আইডিয়াটা এইভাবেই আসছে। তো আমাদের মতো দেশগুলো থেকে যখন ফিউচারে একটা জিনিস আসবে ইউরোপে, তখন এইটা পাস হয়ে আসতে হবে। যাদের এই জিনিসগুলো নাই, হয়তো দেখা যাবে যে একটা গুডস বানানো হয়েছে যেটা খুবই কার্বন ইমিশন খুব বেশি এনভায়রনমেন্টে করে, সেই জিনিসগুলো হয়তো এখানে অ্যাক্সেস দিবে না। তো সেভাবে যে জিনিসগুলো হয়তো দেখা যাবে কিছু কিছু প্রোডাক্ট আছে খুবই মানে এটাকে বলে ফাস্ট ফ্যাশন, তো সেই জিনিসগুলোকে অ্যাক্সেস দিবে না। যে জিনিসগুলো হয়তো যেগুলো খুব সাস্টেনেবল ওয়েতে তৈরি করা হবে সেই জিনিসগুলো তখন ইজিলি আসতে পারবে। এবং এটা আমাদের দেশের মতো দেশগুলো তখন চ্যালেঞ্জে পড়ে যাবে। যারা এক্সপোর্ট করতে চাইবে তারা হয়তো দেখা যাবে যে অনেকগুলো রিকোয়ারমেন্ট তখন তারা বুঝবেই না, জানবেই না। এই জিনিসগুলো সম্পর্কে তাদের আগে থেকে ধারণা থাকলে এটা তাদের জন্য সুবিধা, এবং তারা ওই ডিজিটাল পাসপোর্টের যে রিকোয়ারমেন্ট এটার সাথে অ্যাডাপ্ট করে নিয়ে তখন তারা ইমিডিয়েট কাজ করতে পারবে। এটা হচ্ছে অন্যান্য দেশের সাথে মানে এই ইউরোপে এভাবে জিনিসটা হবে। ধন্যবাদ স্যার। আর এই দিক থেকে আরেকটা ছোট্ট কোয়েশ্চেন আমার মনে আসলো, সেটা হচ্ছে এই পাসপোর্ট বা এই আইডেন্টিটি ইস্যু করার জন্য কোনো মানে ইন্টার গভর্নমেন্টাল প্রতিষ্ঠান কি ফর্ম হয়েছে যারা এই পাসপোর্ট বা এই আইডি গুলো ইস্যু করবে? এগুলো ইস্যু এই জিনিসগুলোর জন্য অথরিটি এখন আস্তে আস্তে ডেভেলপ করবে। এটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কয়েকটা স্টেজ করছে, স্টেপ আইডেন্টিফাই করছে। 2027 পর্যন্ত হয়তো দেখা যাবে যে তারা পার্টিকুলার কিছু ইনফরমেশনগুলোর একটা ডাটাবেস তৈরি করবে এবং ওই অথরিটি, ইউরোপিয়ান ইউনিয়নের ওই অথরিটি সেটা কন্ট্রোল করবে। এরপরে 2033 পর্যন্ত অথবা 30 পর্যন্ত দেখা যাবে যে আরও কিছু এটা লেভেল বাড়ায় দেবে। অর্থাৎ রেস্ট্রিকশন কথাটা বলবো না, ইনফরমেশনের যে ইয়াটা স্পেকট্রাম এটা আরেকটু বাড়বে, এবং আলটিমেটলি 2035-এ গিয়ে দেখা যাবে যে এটা ফুল যে ইনফরমেশনের ডাটাবেস সেটা সাথে অ্যাডাপ্ট করে নিয়ে কাজ করবে। এটা এখনও অলরেডি স্ট্যাবলিশ হয়ে যায় নাই, এটা নিয়ে এখন ব্রেইন স্টর্মিং হচ্ছে। বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের জন্য অলরেডি শুরু করে দিছে, প্রজেক্ট অ্যানাউন্স করতেছে, প্রজেক্ট আমরা নিয়ে কাজ করতেছি। এগুলোর মাধ্যমে আসলে আইডিয়াটা জেনারেট হয়ে আসবে আলটিমেটলি কিভাবে এই জিনিসগুলো মেনটেন হবে অথরিটির মাধ্যমে। এবার এটা নিয়ে এখন কাজ হচ্ছে। এটা আসলে অলরেডি ওয়েল স্ট্যাবলিশড কোনো হয় নাই, কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে আগামী দিনগুলোর মাধ্যমে। যখন দেখা যাবে যে 2027-এ অবশ্যই কিছু হয়ে যাবে, এরপর 30-এ, এরপর হয়তো 35-এ গিয়ে দেখা যাবে পুরো পরিষ্কার। তখন আমাদের দেশ বা আমাদের দেশের মতো যারা অন্যান্য দেশগুলো আছে যারা এক্সপোর্ট করে ইউরোপে,
তখন তাদেরকে ফুললি এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে নিয়ে এই দেশগুলোর সাথে কাজ করতে হবে। ধন্যবাদ স্যার চমৎকার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। আমি আমার কোশ্চেন এই পর্যায়ে শেষ করতে চাচ্ছি। এবার আমি মিস শর্মির কাছে যেতে চাচ্ছি। মিস শর্মি, আপনার ইনকোয়ারিগুলো বা কোয়েরিগুলো স্যারের কাছে আপনি রাখতে পারেন। দুঃখিত আপনাকে এতক্ষণ প্রতীক্ষায় রাখলাম। স্যার আমার কাছে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে টিচারদের সাথে একটু ইনভলভমেন্ট থাকার ব্যাপারে। তো স্যার সেই স্কোপটা যদি না থাকে তাহলে কি করতে পারি আমরা? এটাই তো কথা, টিচারদের সাথে স্কোপ তৈরি করতে হবে। তুমি যদি দেশের টিচারের সাথে স্কোপ তৈরি করতে না পারো, বিদেশের টিচারের সাথে কীভাবে করবা? তো এই জিনিসগুলোই আসলে কিছু ব্যারিয়ার তো থাকেই, অবশ্যই থাকে, এবং সেই জিনিসগুলো হ্যান্ডেল করার একটা স্কিলও দরকার। যে তোমার সাথে অনেক কিছু হয়তো মিলবে না, কিন্তু সেটা তোমাকে অ্যাডাপ্ট করে নিয়ে ওয়াইটা বের করে নিয়ে আসতে হবে। তুমি যদি একজনকে ক্যালকুলেশন করে বেনিফিট দেখায় দাও, তাহলে সে কেন তার বেনিফিট নেবে না? তুমি যদি বলে দাও যে আমি এই টপিক নিয়ে কাজ করতে চাই, করে আমি পেপারে পাবলিশ করব, টিচার হিসাবে সে থাকবে, ওই পেপারে তার নাম থাকবে, তো টিচার দেখতেছে আমি উইদাউট এনি এফোর্ট যদি সে বেনিফিটটা পায়, তাহলে সমস্যা কোথায়? এটা গেল পেপারের পার্সপেক্টিভে। কিন্তু আমি যদি রিয়েল বেনিফিটের কথা বলি, তুমি একটা কাজ করলে, একটা প্রজেক্ট করলে, একটা জিনিস ডেমনস্ট্রেট করলা যেটা আসলে ফাংশনিং, যেটা আসলে ইনোভেটিভ, তাহলে টিচার নেগলেক্ট করার তো উপায় নেই তোমাকে। এটাই সোজা কথা, নিজেকে বের করে দেখাইতে হবে যে না আমি মানে নট আমি ইউজফুল তার জন্য, তাদের জন্য। এই তাহলে অবশ্যই সেটা আমার মনে হয় অ্যাকসেপ্ট করবে। নিজের পটেনশিয়ালিটিকে বের করে আনতে হবে সামহাও। স্যার আমরা এখন কিছু কোশ্চেন নিতে চাচ্ছি। দেখা যাচ্ছে যে গেস্টরা অনেকেই আর কি কোশ্চেন করে আপনার কাছে আবার ডিলিট করে দিচ্ছে, হয়তোবা তারা বিরক্ত হয়ে যাচ্ছে যে আমরা কোশ্চেন নিচ্ছি না। আচ্ছা আচ্ছা। তো টেক্সটাইল রিলেটেড হচ্ছে নাজিয়া আফসারা বলছেন, স্মার্ট টেক্সটাইলে ক্যারিয়ার গ্রো করার অপরচুনিটি বা ডিমান্ড কেমন অ্যাব্রোডে? স্মার্ট টেক্সটাইলের ডিমান্ড অবশ্যই ভালো। এটা আসলে একটা লাইনে এটাকে আমি বলবো না। স্মার্ট টেক্সটাইল ইয়েটা আমি অ্যাজ এ হোল যদি ডিফাইন করি, এটা একটা স্মার্ট অ্যান্ড ফাংশনাল টেক্সটাইলটাকে বলবো। আমাদের দেশের সাথে আমি যদি চিন্তা করি যে আমাদের দেশে যে টি শার্ট এখনও বানায় 1000 পিস স্পোর্ট টি শার্ট বানাচ্ছে এবং সেল করতেছে, আমি যদি সেটার সাথে একটা ফাংশন অ্যাডিশনালি অ্যাড করে দিতে পারি, হয়তো সেই টি শার্টটা কী করবে, আমি কতদিন স্পোর্ট টি শার্টটা যদি হয়, আমি আমি দৌড়াইতেছি, যেটা স্পোর্টের জন্যই বানানো, আমি ওটা পরে অবশ্যই আমি ট্রেনিং করবো, স্পোর্টস করবো, এটাই তো আমার ইচ্ছা। তা আমি যদি দেখি ওই টি শার্ট আমার হার্টবিট মাপতে পারতেছে, ওই টি শার্ট আমি যখন ঘেমে যাচ্ছি ওই ঘামটাকে অ্যানালাইসিস করে আমাকে বলে দিচ্ছে আমি আমার কতটুকু, কি বলবো, আমার পারফরমেন্স কীরকম, তারপর আমার ভিতরে গ্লুকোজ লেভেল কীরকম কমতেছে, আমার ভিতরে ল্যাকটেট কীরকম কমতেছে, আমার ভিতরে আদার্স, সোজা কথা এই ফাংশনটি তাহলে অবশ্যই সেটা ডিমান্ড আমি মনে করি বাড়বে। এবং আমাদের এখনও আমি মনে করি যে ট্র্যাডিশনাল কাজগুলোই আমাদের দেশে করে, কিন্তু যদি এই স্মার্ট ওয়েতে কিছু ফাংশনে অ্যাড করে আমরা কাজ করতে পারি, এটা ডিমান্ড অবশ্যই বাড়বে। আমি মনে করি এটা অবশ্যই বাড়বে এবং এটা বাড়তে বাধ্য, কারণ একই জিনিস তো সবাই করতেছে। আমি যদি একটু ডিফারেন্ট করি তাহলে সেটা অলরেডি এক্সেপশন হয়ে গেল এবং সেটার মার্কেট অলরেডি দখল করে নিলাম। আমি মনে করি এটা একটা এক্সাম্পল। এভাবে বহু ফাংশন অ্যাড করা যায়। এই ফাংশনগুলো যদি আমরা অ্যাড করতে পারি তাহলে সেই টেক্সটাইলগুলো ডিমান্ড কমবে না, আমি মনে করি। স্যার আরেকটা কোশ্চেন ছিল আফরিদ হোসাইনের থেকে, টেক্সটাইল থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার আগে আপনার কি অন্য কোনো কোর্স করা লেগেছে নাকি সরাসরি সুযোগ পেয়েছিলেন? আমার ক্ষেত্রে পিএইচডিটা মাস্টার্সটা সরাসরি টেক্সটাইলে ছিল, অবশ্যই টেক্সটাইল কেমিস্ট্রি সেখানেও ছিল। তো একেবারে যে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিস্ট্রির বাইরে ছিলাম তা না। আমি ব্যাচেলর কোর্সে টেক্সটাইল কেমিস্ট্রিতে, মাস্টার্সে আমি যখন অ্যাডভান্স মাস্টার্স থিসিস সেটাও করছি কেমিস্ট্রির লাইনে।
এই কারণে আমার জন্য একটু সহজ হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটু শিফট করা, যদিও সেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে টেক্সটাইলের একটা বিশাল কানেকশন ছিল। এখন কথা হলো যে পিএইচডির আমাকে কিন্তু ওই ওই হিসাব করে দেয় না যে টেক্সটাইলে, আমাকে সেখানে গিয়ে নতুন করে আবার কেমিক্যালের কোর্স নিতে হয়েছে, বেশ কিছু ক্রেডিট নিতে হয়েছে, যেটা আমাকে পাস করে আমার ওই রিসার্চের ওই কোয়ালিটি অর্জন করতে হয়েছে যেটা দরকার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফিট। এই কারণে আমি মনে করি না পুরোপুরি আমার টেক্সটাইলের ব্যাকগ্রাউন্ডের জন্যই এটা হয়ে গেছে, এমন না। এখানে কেমিস্ট্রি টাচ ছিল, সেটা আমাকে হেল্প করছে। তবে এভাবে যদি আমার রিসার্চের একটা পেপার পাবলিশ করা আছে ম্যাটেরিয়ালের, টেক্সটাইল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে, হয়তো দেখা হলো ম্যাটেরিয়াল ডেভেলপ করছে, সেটা আমার টেক্সটাইলে মডিফাই করা হয়েছে সামহাও। তো এভাবে যদি আমি ম্যাটেরিয়ালের থাকি, স্টুডেন্ট থাকে, সেটাও দেখা যাবে যে আমার টেক্সটাইলে অনেকটাই ফিট, কারণ এটা একটার সাথে আরেকটা কানেক্টেড। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো তখন খুব হেল্প করে। আমার এক্সট্রা কোর্স নিতে হবে যদি আমার অ্যাডভান্স রিসার্চে চলে যায় সেক্ষেত্রে, আর তাছাড়া হয়তো ওর প্রয়োজন নাই, সিম্পলি মাস্টার্সের জন্য প্রয়োজন নয়, যেটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা ব্যাচেলর, সেই লাইনেই হয়ে যায়। স্যার, এক্ষেত্রে আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই, এর প্রিভিয়াস কোয়েশ্চেনের আগের কোয়েশ্চেনটার উপর বেসড করে। আপনি বলেছিলেন যে হিউম্যান বডি থেকে যে সোয়েট জেনারেট হয় সেটার উপর হচ্ছে একটা গ্লুকোজ বায়োফুয়েল সেলের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছিলেন। তো অ্যাকচুয়ালি হিউম্যান সোয়েট যেটা বডি সোয়েট, সেটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোয়েটার ভলিউমটা কারো কারো ক্ষেত্রে অনেক কম হয়, সেই ক্ষেত্রে তো লো পাওয়ার জেনারেশন হয়। তো সেই ক্ষেত্রে কি এই ফুয়েল সেলগুলো কি কাজ করবে কিনা, বা এগুলোর কি অ্যাকচুয়ালি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি পসিবল কিনা, বা এই পর্যন্ত কোনো কাজ হয়েছে কিনা, যদি একটু বলতেন। অবশ্যই ওই জিনিসগুলো চ্যালেঞ্জিং ফ্যাক্টর, যে জিনিসগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। ওই যেমন সেক্ষেত্রে হয়তো আমাদেরকে সোয়েট ট্রান্সপোর্টেশনের চ্যানেল তৈরি করতে হয়, আমরা কীভাবে এটা ইজিলি ট্রান্সপোর্ট করতে পারি, কীভাবে আমাদের অ্যাবজর্বেন্সিটা হয়তো যে যে জায়গাগুলো রিয়াকশান জোন থাকবে সেই জায়গাগুলোর অ্যাবজর্বেন্সি আমরা কীভাবে বাড়াইতে পারি। তারপর আরও কিছু অনেক ফ্যাক্টর আছে যে জিনিসগুলো আমাদের রিসার্চের মাধ্যমে ওভারকাম করতে হয়েছে। তবে এগুলো নিয়ে রিসার্চ, এই কারণেই আমাদেরকে এই জায়গাগুলোতে ফোকাস করতে হয় স্পেসিফিক্যালি, যাতে আমরা ওই বিষয়গুলো ওভারকাম করতে পারি। আমি যেটা বললাম যে সোয়েতের ক্ষেত্রে হতে পারে এটা খুব কম সোয়েত, কিন্তু তারপরেও এনাফ, মানে এটাও একটা চ্যালেঞ্জ ফ্যাক্টর, যেখানে আমাদের মিনিমাম কতটুকু আমার বায়োফ্লুইড হিউম্যান ফ্লুইড লাগবে যে ওই ইয়েটাকে ডিটেক্ট করার জন্য। হয়তো দেখা যায় অনেক ক্ষেত্রে, বিশেষ করে স্পোর্টস ওয়েতের জন্য এটা এনাফ আমার কাছে মনে হয়, কারণ আমাদের সমস্ত টেস্ট করে দেখা হয়েছে যে 20 মাইক্রো লিটার দিয়ে আমরা হয়তো একটা ড্রপ, সিম্পলি একটা ড্রপ দিয়ে আমরা টেস্ট করতে পারি। তবে পুরোটা জিনিসটা আমি কীভাবে সেন্সরটা ডেভেলপ করবো তার উপর ডিপেন্ড করতেছে। আমি এখানে অনেক ফ্যাক্টর আছে, যেটা আমি বললাম যে আমি ওয়াটার ট্রান্সপোর্টেশন, হয়তো দেখা গেলো সোয়েটটা ট্রান্সপোর্ট করে, কম সোয়েট কিন্তু ট্রান্সপোর্ট করে হয়তো রিয়াকশন জোনে নিয়ে গেল, যেটা কম সোয়েট জেনারেট হওয়ার কারণেই সেটা এনাফ। হ্যাঁ, এটা আবার সেন্সর ম্যাটেরিয়ালের উপরে অনেক সময় ডিপেন্ড করে, যে কতটুকু সেন্সিটিভ ম্যাটেরিয়াল, সেটা কীরকম রেসপন্স করে, এই সবগুলো ফ্যাক্টর আছে। তবে সোয়েট ইজ এনাফ অ্যাকচুয়ালি, কারণ এটা তোমার দরকার হবে এক ফোঁটা, সে এক ফোঁটা জেনারেট করার জন্য হয়তো তোমার 10 মিনিট 15 মিনিট দৌড়াইলেই সেটা হয়ে যায়। আবার পজিশনও একটা ফ্যাক্টর আছে, কোন পজিশনে আমি এটাকে পুট করতেছি, যেটা আসলে সোয়েট প্রোডাকশনের জন্য সুইটেবল কিনা। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোয়েশ্চেন রিসার্চ রিলেটেডই। আমি যতটুকু শুনেছি যে হচ্ছে আপনি মোস্ট প্রবাবলি ফাংশনাল টেক্সটাইল রিলেটেড হচ্ছে রিসার্চের সাথে একটু যুক্ত রয়েছেন। তো এটা অ্যাকচুয়ালি আমার নিজের মানে ইনকোয়ারিজ আর কি। তো ন্যানো কম্পোজিটের যে টেক্সটাইল কোটিং আমরা ইউজ করি, সেটা না হলে আমরা বায়োসিনথেসিসের মাধ্যমে হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো একটা কিছু জেনারেট করলাম, কিন্তু এই যে আমরা ন্যানো কোটেড যে ফ্যাব্রিকগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করলাম, এগুলোর রিসাইক্লিং এর ক্ষেত্রে কতটুকু হচ্ছে মানে বায়োলজিক্যাল বা এনভায়রনমেন্টাল হচ্ছে ইম্প্যাক্ট রাখতে পারে বলে আপনি মনে করেন, বা এই ক্ষেত্রে কি কোনো রিস্ক রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা ডিপেন্ড করবে, আসলে ডিপেন্ড করবে যে আমি কী ধরনের ম্যাটেরিয়াল, ন্যানো ম্যাটেরিয়াল আমি ইউজ করতেছি সেখানে। সেটা যদি টক্সিক ম্যাটেরিয়াল হয়, সেটার একটা সমস্যা। তো
অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে স্পেসিফিক কী ধরনের ম্যাটেরিয়াল সেখানে ইউজ করা হলো সেটার উপর। আর রিসাইক্লিংয়ে যখন যাবে অবশ্যই এটা কনসিডার করতে হবে যে রিসাইক্লিংয়ের প্রসিডিওরটা কী, সেই ম্যাটেরিয়ালগুলো আমার এক্সট্রাক্ট করা কীরকম ডিফিকাল্টিস। এমন যদি হয় যে আমি একটা ম্যাটেরিয়াল ডেভেলপ করলাম যেটা এটা অ্যাটাচ হয়ে গেল ফাইবারের সাথে, লাইক কোভাভ্যালেন্ট, যেটাকে তোমাকে ডিটাচ করার সমস্যা, তো সেক্ষেত্রে অবশ্যই রিসাইক্লিংটা ডিফিকাল্টিসে পড়বে এবং এগুলোকে রিসাইক্লিং করা ডিফিকাল্ট। আবার অনেক সময় ডিপেন্ড করে যে ফাইবার ইটসেলফ, কী ধরনের ফাইবার আমি ইউজ করতেছি। সেখানে মানে আমার ন্যাচারাল ফাইবার হতে পারে, সেখানে হতে পারে সিনথেটিক ফাইবার। কোন ধরনের ফাইবার, সেটার প্রপার্টিটা কী, আমি যখন রিসাইক্লিং প্রসেসে যাব তখন সেই প্রসেসটা কতটুকু ন্যানো ম্যাটেরিয়াল এবং ফাইবার ম্যাটেরিয়াল দুইটার সাথে অ্যালাইন করে এটাকে ডিটাচ করা অথবা রিসাইক্লিং করার জন্য। তো এগুলো অবশ্যই চ্যালেঞ্জিং ইস্যু, এগুলো নিয়ে এখন রিসার্চ হচ্ছে এবং এগুলোই এখনকার জন্য হট টপিক আমি মনে করি, যেগুলোতে মানে অনেক রিসার্চ ইনস্টিটিউটগুলো ফোকাস করতেছে খুব বেশি বেশি। কিন্তু স্যার দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিগুলোর মানে রিসার্চ ফ্যাসিলিটিসগুলো সাফিসিয়েন্ট না হওয়ার কারণে আমাদের এই সেক্টরগুলোতে ইন্টারেস্ট থাকা সত্ত্বেও আমরা আসলে সাহস পাচ্ছি না যে এই টপিকসগুলো নিয়ে প্রসিড করতে। এই জন্য হচ্ছে আমাদেরকেই হচ্ছে আমাদের সিনিয়ররা মানে ইনফ্লুয়েন্স করছেন বা আমাদের আইডিয়া দিচ্ছেন যে তোমরা তাহলে মলিকুলার ডাইনামিক্স বা স্টিমুলেশন বা ড্রাই ল্যাব রিসার্চের দিকে হচ্ছে আগ্রহী হও, কারণ ওই ক্ষেত্রে হচ্ছে এই অবস্টাকলসগুলো বা ফান্ডিং বেস বা ল্যাব ফ্যাসিলিটিস বেস যে অবস্টাকলসগুলো রয়েছে সেগুলো হচ্ছে কাজ করছে না। তো এই ক্ষেত্রে কি আপনার কোনো পরামর্শ রয়েছে যারা এরকম ডিলেমাতে রয়েছে, যাদের ইন্টারেস্ট এই ক্ষেত্রে কিন্তু সাফিসিয়েন্ট ফ্যাসিলিটিসের অভাবে তারা এখন অন্য জায়গায় শিফট হতে চাচ্ছে, তাদেরকে এটা করা উচিত নাকি রিভিউ রিসার্চ বেসড ওয়ার্কের মাধ্যমে হলেও এগুলোর সাথে কানেক্টেড থাকা উচিত? এটা আসলে একটা ক্রিটিক্যাল কোশ্চেন আমি মনে করি। যদি রিসার্চের রিসোর্স না থাকে তাহলে আমি সেখানে কিভাবে অ্যাডপ্ট করব, আমি কিভাবে কাজ করব, এটা একটা ক্রিটিক্যাল। তবে সবগুলো রিসার্চের জন্যই যে একভাবেই হয় তাও নয়, অনেক অনেক একটা রিসার্চ প্রতিষ্ঠানে অনেক কিছু নিজে নিজে বানায় নিয়ে কাজ করতে হয়। সিম্পল আমি যদি মনে করি যে ধরো রিসাইক্লিং দিয়ে আমি বলি দুইটা ফাইবার একত্রে করা আছে, যে ফাইবার পলিয়েস্টার ফাইবার, সিনথেটিক আর ন্যাচারাল ফাইবার একসাথে অনেক গার্মেন্টস তৈরি করে। তো এই দুইটা ফাইবার একত্রে একটা মিক্সড অবস্থায় আছে, আমি এটাকে কীভাবে সেপারেট করবো? এখন অনেকে হয়তো বলবে যে একটা ফাইবার একটা টেম্পারেচারে গলে যাবে আর একটা গলবে না, সেভাবে আমি সেপারেট করবো। অনেকে বলবে একটা কেমিক্যালি একটা ফাইবার ডিজলভ হবে আর একটা হবে না, এভাবে আমি সেপারেট করবো। আবার অনেকে বলবো সিম্পলি আমি যদি দুইটা ফাইবারকে তার কি বলবো ইলেকট্রোস্ট্যাটিক একটা ইন্টারাকশন দিয়ে আমি সেপারেট করতে পারি ফিজিক্যালি, সেটাও সম্ভব। এখন কথা হলো যে আমি কিভাবে রিসাইক্লিংটাকে চিন্তা করতেছি সেটার উপর ডিপেন্ড করবে। এখন আমি যদি কেমিক্যাল প্রসেসে যাই তোমার জন্য ল্যাব লাগবে, আমি যদি আরেকটা কি বললাম যদি মেল্টিং প্রসেসে যাই সেটার জন্য আরেকটা থার্মাল ল্যাবরেটরি লাগবে। আমি যদি মনে করি ইলেকট্রোস্ট্যাটিকে যাই হয়তো কিছুই লাগবে না, তুমি যেমন চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়াও এরপর ফাইবারে ধরো, তাহলে কি প্রোটিন ফাইবারটা চলে আসে, হয়তো চিরুনির সাথে লেগে যায়, তোমার কটন হয়তো লাগলো না অথবা অন্য একটা ফাইবার লাগবে না, এভাবে তো সেপারেট করা যায় একটা ফাইবার। এখন সেটার জন্য কি আমার একটা রিসার্চ লাগলো না, কিন্তু একটা কনসেপ্ট তো প্রুভ হলো যে না ইলেকট্রোমেকানিক্যাল ওয়েতে আমি একটা ফাইবারকে সেপারেট করতে পারি। এই যে মানে জিনিসগুলো আমার জন্য এস্টাবলিশড একটা ল্যাবরেটরি থাকতেই হবে, নট নেসেসারি। আমি মনে করি আমি কিভাবে জিনিসটা তৈরি করব, কিভাবে আমার গোলে পৌঁছবো, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তখন আমি মাল্টি ডাইভার্স ওয়েতে আমি চিন্তা করব এবং আমি একটা সলিউশন পাওয়ার চেষ্টা করব। এটা আসলে এটাই ডিফিকাল্টিস আমাদের সবার ভিতর। সব কিছু একটা রেডি সেট আপ আশা করে, কিন্তু এটা হয় না, তাহলে এত কোলাবোরেশন হতো না। আমি স্মার্ট টেক্সটাইলে কাজ করতে গিয়ে আমার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার দরকার হতো না, আমি টেক্সটাইল নিয়ে থাকতাম। তো এই কারণে আমার মানে সব কি বলবো অ্যারেঞ্জ নিজেকে অনেক সময় তৈরি করে নেওয়া যায় যে আমি যে কাজটা করতে যাচ্ছি একটা অল্টারনেটিভ ওয়ে কী হতে পারে, হ্যাঁ সেই জিনিসগুলো নিয়ে কাজ করা। সেক্ষেত্রে দেখা অল্প রিসোর্সে কোনো ইজি প্রসেসে এটা করা যায় অনেক সময়। আমি দেখছি যে বাংলাদেশে অনেকে হেলিকপ্টার তৈরি করছে, অনেকে প্লেন তৈরি করে উড়াইতেছে, এর জন্য কি একেবারে বিশাল ল্যাবরেটরি ছিল? তো বিষয়গুলো এরকমই যে সে কীভাবে জিনিসগুলোকে রিয়ালাইজ করে, সে কীভাবে জিনিসগুলো করলো। সে তো ইউনিভার্সিটিতে হয়তো যায়ও নাই, একেবারে বুয়েট বিআইটিতে পড়েও নাই, কিন্তু করতেছে তো। তারা যদি করতে পারে আমাদের অ্যাটলিস্ট আমরা ইউনিভার্সিটি লেভেলে এসে পড়ছি, আমরা তো করতে পারি।
একটা নিজেই হয়তো একটু করলাম ছোটোখাটো জিনিসটা দিয়ে, ঠাটারি বাজার থেকে এটা কিনলাম ওটা কিনলাম কিনে ব্যাস একটা কিছু বানাই ফেলে। জি, আসলে ইচ্ছা শক্তি এবং সাহসটাই এক্স্যাক্টলি, হচ্ছে মেইন। এক্স্যাক্টলি, এখন তুমি লাইনে আসছে, এটাই আমি বলতে চাচ্ছি যে আসলে ওই আমরা সব কিছু রেডি একটা জিনিস এক্সপেক্ট করি যেটা আসলে আমার আমার থিঙ্কিংয়ে রিসার্চের সাথে যায় না, কারণ রিসার্চটাই ওটা যেটা আমি আমার নাই সেটা আমার করা। এই ধন্যবাদ স্যার। আহ, স্যার এই পর্যায়ে আমরা কমেন্ট থেকে আরো দু একটা কোশ্চেন নিতে চাচ্ছি। প্রথম কোশ্চেনটা যেটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে রাশেদুল ইসলাম 9 করেছেন। উনি 2023 সালে ডিপ্লোমা কমপ্লিট করেছেন এবং বর্তমানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপর বাহিরে ব্যাচেলর করতেছেন। তো উনি আপনার কাছে একটা কোয়েশ্চেন করছেন যে উনি বর্তমানে একটা রিসার্চ প্রজেক্টের সাথে ইনভলভ আছেন। তো উনি আপনার কাছে অ্যাডভাইস চাচ্ছেন যে ওনার সাকসেসের জন্য কি করা উচিত এবং আপনার মতো একটা পজিশন যদি অ্যাচিভ করতে চায় সেক্ষেত্রে তার কি ধরনের একটা পাথে যাওয়া উচিত। সে যদি স্পেসিফিক কোনো সাবজেক্টে থেকে থাকে অবশ্যই তার ডেপথে যেতে হবে। এতক্ষণ আমরা যে ডিসকাস করলাম যে যদি তার এম হয়ে থাকে যে আরও ফার্দার স্টাডি করা, মাস্টার্স পিএইচডি এরকমভাবে আগে যাওয়া, তাহলে অবশ্যই তাকে ডেপথে যেতে হবে, তাকে স্টেট অফ আর্ট ক্রিয়েট করতে হবে এবং যে প্রসেস সেটা আমি অলরেডি আলাপ করছি যে এই প্রসেসগুলো অনুসরণ করতে পারে। যেমন ইনস্টিটিউশনে সে অ্যাড থেকে অথবা কোনো কোম্পানি অথবা কোথাও একটা অ্যালাইন থেকে তাকে নিজেকে ডেভেলপ করা, স্কিল ডেভেলপ করা, এভাবে থেকে তার নিজের স্টেট অফ আর্ট ক্রিয়েট করবে। যখন স্টেট অফ আর্ট ক্রিয়েট হয়ে যাবে তখন অলরেডি তার ভিজিবিলিটি বাড়বে এবং সে ইজিলি তার প্রজেক্টগুলো, তার এস্টাবলিশমেন্ট জিনিসগুলো সে অ্যাপ্রোচ করতে পারবে ফার্দার স্টাডি যেখানে করতে চায়। তখন কিন্তু তারা বুঝে যাবে যে তার পটেনশিয়াল আছে, তখন ইজিলি সে ফার্দার স্টাডিগুলোতে অ্যাক্সেস করতে পারবে, রিসার্চ পিএইচডি সবই তার জন্য ইজি হয়ে যাবে। এটা একটা সাজেশন। আর যদি মনে করে যে না সে এই লাইনে থাকতে, পড়াশোনার লাইনে যেতে চায় না, তাহলে হয়তো তার এন্টারপ্রেনারশিপে সে যেতে পারে। সে একটা কিছু স্টাডি অবস্থায় একটা কিছু করবে যেটা সে ইউনিক, যেটাই সে একমাত্র সে করতে পারে। তো এটা যখন সে করতে পারবে তখন সে ছোটোখাটোভাবে সে এন্টারপ্রেনারশিপে সে নিজেই যেতে পারে। আদারওয়াইজ চাকরি যেটা আছে সেটা হতে পারে তার রিলেভেন্ট ফিল্ড যেটা থাকবে সেই দিকে যেতে হবে তাকে। আমি এক্স্যাক্টলি স্পেসিফিক যেহেতু জানি না যে তার কোন লাইনে পড়াশোনা, সেক্ষেত্রে আমি হয়তো বলতে পারতেছি না, কিন্তু সে নিজেই বুঝতে পারবে যে আসলে তার লাইনটা কি, সে চাকরি চুজ করবে, এন্টারপ্রেনারশিপ চুজ করবে নাকি ফার্দার রিসার্চ চুজ করবে। এটা তার নিজের উপরই সব কিছু ডিপেন্ড করে আসছে। ধন্যবাদ স্যার। আমি আরও একটা কোয়েশ্চেন নিতে যাচ্ছি কমেন্ট থেকে, সেটা হচ্ছে তাসনিম জেরিন করেছেন। উনি বলছেন যে সফটওয়্যার বেসড প্রজেক্ট যদি অনলাইন হেল্প নিয়ে করি, যেমন ইউটিউব ভিডিও অথবা চ্যাট জিপিটি, সেটা সিভিতে অ্যাড করবে কি না, আর এটা কি আমাদের অ্যাব্রড স্কলারশিপে কোনো টিচাররা ইভ্যালুয়েট করে দেখে কিনা গুরুত্বপূর্ণভাবে। সফটওয়্যার কোর্স যদি সে করে থাকে সেটা সে সিভিতে অ্যাড করবে কিনা, এটাই প্রশ্ন। না, তার হচ্ছে কোয়েশ্চেনটা ছিল সে কোনো প্রজেক্ট যদি করে, আচ্ছা, যেমন সে যদি ম্যাটেরিয়াল স্টুডিও দিয়ে অনলাইনে কোনো হেল্প একটা নিয়ে, প্রজেক্ট করলো। অনলাইনের আচ্ছা হেল্প আচ্ছা নিয়ে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই সে সফটওয়্যারই ধরি আমি, অনলাইনের হেল্প নিয়ে সে যদি করে আমি তো কোনো সমস্যা দেখি না। সে বিষয় হচ্ছে যে সে আসলে কতটুকু করতে পারে, সে কতটুকু শিখছে, সে ওই একই কথা যে সে কিভাবে এটাকে এস্টাবলিশ করছে। আমি অনেক কিছু জানতে পারি কিন্তু আমার দ্বারা যদি কিছু না হয় তাহলে তো আসলে সে জেনে লাভ নাই। আমি কোর্স করলাম কিন্তু আমার কোনো স্টেট অফ আর্ট ক্রিয়েট হয়নি। আমি যদি ওইটা দিয়ে বিভিন্ন জিনিস বানাই, বেনে আমি যদি কোনো কিছু ভিজুয়ালাইজ করাইতে পারি অথবা কোনো লেগাসি তৈরি করতে পারি, কোনো কিছু এস্টাবলিশ করতে পারি, তাহলে তো অবশ্যই সেটা কাজে লাগবে। এটা না কাজে লাগার কোনো কারণ নাই। কিন্তু বিষয় হচ্ছে যে তাকে কিছু বের করে আনতে হবে যেটা সে করছে, যেটা প্রুভ করে আমি করছি। শুধু নট অনলি সার্টিফিকেট, নট অনলি কী বলবো, একটা টেক্সট যেটা আমার এই কোর্সটা করা আছে। অবশ্যই কেউ সিভি চাইলে ওটা সে দেখাতে পারে, এটা একটা পজিটিভ সাইড। কিন্তু তাকে বেটার হয় কোনো একটা প্রজেক্ট তৈরি করে ওই দিয়ে সে অলরেডি দেখাইতে পারবে যে না আমি সফটওয়্যার দিয়ে এই জিনিস শিখছি, এটা হচ্ছে তার স্টেট অফ আর্ট যেটা মানুষের কাছে ভিজিবল।
ধন্যবাদ স্যার। লাস্ট কোয়েশ্চেনটা নিতে চাচ্ছি কমেন্ট থেকে। আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। ইসরাত তিশা কোয়েশ্চেন করেছেন, স্মার্ট টেক্সটাইল হচ্ছে টেকনোলজি এবং সফটওয়্যার বেসড। অ্যাজ আ স্টুডেন্ট, একজন বিগিনার হিসাবে, একজন স্টুডেন্ট হিসাবে তার অ্যাকচুয়ালি কি কি সফটওয়্যার শেখা উচিত, বা তার একটা বেসিক কি কি ধরনের সফটওয়্যার বেসড নলেজ থাকা উচিত সে যদি স্মার্ট টেক্সটাইলে ক্যারিয়ার করতে চায়? মানে তার ব্যাকগ্রাউন্ড কি টেক্সটাইলে নাকি সফটওয়্যারে? তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেক্সটাইলে। আচ্ছা, টেক্সটাইলের যদি ব্যাকগ্রাউন্ড হয় অবশ্যই তাকে টেক্সটাইলে ফোকাস করা উচিত ফার্স্ট। কারণ আহ, আমি যখন একটা কাজ করতে চাইবো তখন কিন্তু আমার টেক্সটাইল দিয়েই আমার কাজটা শুরু করতে হবে, কারণ এটাই আমার ব্যাকগ্রাউন্ড, এটাতেই আমার ক্যারিয়ার আমি ডেভেলপ মানে ক্যারিয়ার রাখতে চাচ্ছি। আর যদি আমি মনে করি না ক্যারিয়ারই সুইচ করাবো আমি সফটওয়্যার লাইনে, তাহলে অবশ্যই সে সফটওয়্যারে যেতে পারে। সে সফটওয়্যারে যে সফটওয়্যারে যত রকম ইয়েগুলো আছে, স্টাডি মেকানিজমগুলো আছে, সেই জিনিসগুলোতে তার ক্যারিয়ার ডেভেলপ করতে পারে। এটাও অসম্ভব কিছু না। আমাদের এরকম স্টেট অফ আর্টও আছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সে সফটওয়্যার অনেক কাজ করে এবং সেই সফটওয়্যারই তার ক্যারিয়ার ডেভেলপ করছে, সেটা সম্ভব। তবে দুইটাই যে একসাথে থাকতে হবে নট নেসেসারি, থাকলে ভালো, অবশ্যই ভালো, কিন্তু দুইটা বেশি জিনিস একসাথে থাকলে অনেক সময় হয় কি যে একটা জিনিস কোনোটাই করে ঢুকতে পারলাম না। টেক্সটাইলের যে ইনোভেটিভ আইডিয়াগুলো আছে, যে ইনোভেশনের যে ফিল্ডগুলো আছে, সেগুলো হয়তো আমার কাছে মানে অনেকটা অজানা থেকে যাচ্ছে, যেটা অন্যদিকে বেশি সময় দেওয়ার কারণে। কিন্তু বেসিক্যালি আমি যদি একজন জব ক্যান্ডিডেট হয়ে থাকি, সে আমার কাছে টেক্সটাইলের ওই সব ইনোভেটিভ ফিল্ডগুলোর কীরকম আইডিয়া আছে সেটা সে হয়তো এক্সপেক্ট করবে, যেটা আমার সেদিকে নাই। কিন্তু সফটওয়্যার, আমি একজন টেক্সটাইলকে হায়ার করতে গেলে আমি অবশ্যই তার ভিতরে সফটওয়্যারের রিকোয়ারমেন্ট আমি দিব না যে আমার সফটওয়্যার তার আইডিয়া থাকতে হবে, এটা অবশ্যই আমার দরকার নাই। কিন্তু যদি থাকে অবশ্যই আমি এটা প্লাস হিসেবে মনে করি। কিন্তু কোর সাবজেক্ট যেখানে তার ক্যারিয়ার, সেখানে অবশ্যই যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে, এটা হচ্ছে মেন। এর পাশাপাশি সে করতে পারে সফটওয়্যার, করতে পারে ইলেকট্রনিক্স, এটা তার অ্যাডিশনাল হিসেবে যুক্ত হবে। কিন্তু কোরটাকে অমিট করে না, কারণ কোরটাই হচ্ছে তার ফিল্ড, যেখানে মানুষ যেভাবে এক্সপেক্ট করবে তার ফার্দার নিজেকে উঠানোর জন্য সেই করেই তাকে দরকার। ইভেন আমি যদি সফটওয়্যার শিখি, কিন্তু আমি পিএইচডি করতে গেলে কিন্তু আমাকে নিবে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটাই আমার টেক্সটাইল। তো এরকমভাবে জিনিসগুলোকে চিন্তা করতে হবে। ইমোশনালি একটা ভালো সেই লাইনটা ধরলাম, আমার কোর লাইনে আমার কিছু নাই, সেই জিনিসগুলো আমার মনে করি অনেক সময় ব্যারিয়ারগুলো বাড়াবে। আর যদি দুইটাই সাথে থাকে, সেটা আবার পটেনশিয়ালিটিকে বাড়াবে। এটা হচ্ছে আমার টেক অ্যাওয়ে মেসেজ এই পার্সপেক্টিভে। লাস্ট আরেকটা কোয়েশ্চেন এসেছে, মারুফা কামাল রেনি করেছেন। উনি বলেছেন, একজন ইয়াং রিসার্চার বাংলাদেশ থেকে যদি গ্লোবালি এক্সেল করতে চায়, তার কি ধরনের স্কিল ডেভেলপ করা উচিত? আমার ধারণা আপনি অলরেডি কোয়েশ্চেনটা আর উত্তর বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে দিয়ে দিয়েছেন এই মোটামুটি 1 ঘন্টার কথাবার্তায়। তবুও যদি আরেকবার একটু ব্রিফলি জাস্ট একটু মধ্যে। হ্যাঁ, এখন পার্টিকুলার যে লাইনেই থাকুক না কেন, সেটা হতে পারে ম্যাটেরিয়াল, সেটা হতে পারে সফটওয়্যার, ইলেকট্রনিক্স, যে কোনো লাইনে হতে পারে। আমার মেসেজ একটাই, সে তার ভিতরে যাওয়া উচিত, ওই সাবজেক্ট, ওই টপিকে যত ভিতরে সে জানতে পারবে, তার ভিতরে থেকে জিনিসগুলোকে বের করে নিয়ে আসতে হবে। সোজা কথা, এই জিনিসটা মানুষের কাছে ভিজিবল করতে হবে, যে আমার এই জিনিসটা আমার মানে আউটকাম, আমার জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। তাহলেই কিন্তু সে আলটিমেটলি তার ইয়েটা হয়ে গেল, মানে কি বলবো, তার ফিউচারের ডিরেকশন সেখান থেকে সে পেয়ে গেল। সে স্টাডি করুক, আর ইয়েতেই যাক, কি বলে, চাকরিতেই যাক, অথবা তার নিজস্ব কোনো ক্যারিয়ার, বিজনেস ওরিয়েন্টেড কোনো ক্যারিয়ার ডেভেলপ করতে চায়। সোজা কথা, যাই কিছু করুক, যে পজিশনে আছে, যে সাবজেক্টেই আছে, কোনো সমস্যা নাই, জাস্ট ওইটাকে ডিপ ডাউন করতে হবে, যাতে সেখান থেকে সে কিছু বের করে নিয়ে আসে। এই কোনো সাবজেক্টই খারাপ না, সমস্যা হচ্ছে যে আমরা ডেপথে ঢুকতে চাই না, এটাই সমস্যা। ডেপথে ঢুকে জিনিসটাকে বের করে নিয়ে আসা। এই অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের কমেন্ট থেকে কোয়েশ্চেন নেওয়া আজকের জন্য শেষ। এখন পর্যন্ত আর নতুন কোনো কোয়েশ্চেন আসেনি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত লম্বা একটা সময় দেওয়ার জন্য। আপনার এই বিজি শিডিউলের মধ্যে আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে, এবং আমরা আশা রাখতেছি ভবিষ্যতেও আপনার সাথে আরো
এই ধরনের কনভারসেশনে যুক্ত হতে পারবো। ইনশাল্লাহ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটা সুন্দর একটা ইভেন্টের আয়োজন করছো, যার মাধ্যমে অনেকেই হয়তো জিনিসগুলো শুনবে এবং তারাও অনেকভাবে এটাকে তারা এটার বেনিফিট পাবে আমি আশা করি। এবং স্যার সবার কাছে আমার তো হ্যাঁ বলো। স্যার আমি ইন্টারাপ্ট করলাম, আমার একটা লাস্ট কোয়েশ্চেন ছিল আর কি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের কারো যদি হচ্ছে এরকম মানে ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে ফিউচারে, তো ইউরোপের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো ঠিক আছে, কিন্তু এটার পাশাপাশি কি এরকম কোনো কমন ল্যাঙ্গুয়েজ রয়েছে কিনা যেটা কিনা আমাদের সিভিটাও যদি এনরিচ করার জন্য ইংলিশের পাশাপাশি আমরা শিখে রাখতে পারি? হুম, অবশ্যই। আমি প্রথম যে এক্সাম্পলটা দিছি এটাই একটা কারণ যে আমি 1.5 বছরের স্কলারশিপটা পাইছি, যেটা 2 বছরের মিনিমাম রিকোয়ারমেন্ট, যে কারণে জার্মান এম্বাসি বাংলাদেশ আমাকে রিফিউজ করছে, এবং যে কারণে আমি স্কলারশিপটা পাইছি ওই রিফিউজ করা সত্ত্বেও, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে তোমার সবচেয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি মনে করি, যে এটাই ল্যাঙ্গুয়েজ এডিশনালি আমার এটাকে অ্যাড করাইছে, ভ্যালুটাকে অ্যাড করাইছে, যেটা ওভারকাম করছে আমার এক্সপিরিয়েন্সটাকে। তো এই কারণে আমি মনে করি যে দেশে পড়তে চায় সে দেশের ল্যাঙ্গুয়েজ যদি সে জানে, এটা একটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ। এছাড়া অবশ্যই অন্যান্য কোনো অ্যাডভান্টেজ আছে, সেটা ল্যাঙ্গুয়েজের বাইরে থাকতে পারে, রিসার্চ ওরিয়েন্টেড জিনিসগুলোকে, কমিউনিকেশন। কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা বিশাল ফ্যাক্টর আমি মনে করি। বিশেষ করে ইউরোপের দেশগুলো, যদি ইংলিশ কান্ট্রিগুলো বাদ দিই, তাহলে ওই দেশের ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে, সবচেয়ে প্লিজড হয় যদি আমি কোনো প্রফেসরের আন্ডারে আমি কিছু করতে চাই। তারা অনেক প্লিজড হয় যে না, সে আমার দেশের ল্যাঙ্গুয়েজ শিখছে, তার ভিতরে আছে মানে আগ্রহ আছে যে সে এই দেশে আসতে চায়। তো যাই হোক, আমার মনে হয় এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেটা আমার ক্ষেত্রে ঘটছে আমি মনে করি। শুধু আমি মনে করি সেটাই না, আমাকে স্কলারশিপ পর্যন্ত দিছে এই একটা এক্সেপশন, একটা ইয়ার কারণে। তো সেটা আমি মনে করি যদি কেউ জার্মানিতে আসতে চায়, তো জার্মান পড়াশোনার পাশাপাশি শিখলো। কেউ যদি হয়তো অন্য কোনো দেশে যেতে চায়, সে দেশের ল্যাঙ্গুয়েজ শিখলো, এটা অবশ্যই পজিটিভ করে, কোনো নেগেটিভ না। থ্যাংক ইউ স্যার। আপনি কি আপনার আন্ডারগ্রেড লেভেলে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সের সাথে যুক্ত ছিলেন অথবা? আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য, এবং আমি তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকেও আমরা অ্যাকচুয়ালি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি আপনার এত ব্যস্ততম সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ স্যার। কোনো সমস্যা নেই, ধন্যবাদ। তাহলে আজকের মতো আমরা আমাদের লাইভ স্ট্রিম এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন। আমরা আশা রাখব ভবিষ্যতে আপনারা আমাদের সাথে আরো আগামী পডকাস্টগুলোতে বা লাইভ স্ট্রিমগুলোতে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।